হুম, এই যে শুনছেন। আপনাকে বলছি, আমাদের মনে ক্যানভাস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন না প্লিজ। ঢাকা ভার্সিটি আজকে বেশ ভালোভাবে সাজানো হয়েছে। ভার্সিটির ভিতরে চলছে মিলন মেলা। চারিদিকে জমকালো লাইটিং আর হরেক রকমের ফুলের সমাহার বেশ সুন্দর লাগছে। নিলয় একটা পুরনো সাইকেল নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। চারপাশ দেখতে থাকে নিলয়। হঠাৎ একটা বাইক এসে তার সামনে ঠাস করে পড়ে যায়। বাইকে দুজন ছেলে ছিল। নিলয়ের সাইকেল ব্রেক কম থাকতে সে কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে ওদের উপর পড়ে। একসাথে তিনটে ছেলে এইভাবে রাস্তার উপরে পড়েছে, বিষয়টা দেখার জন্য ফাংশন ছেড়ে মানুষ দৌড়িয়ে এগিয়ে আসে। ছেলে দুটোর ভিতরে একজনের নাম মিনার আর একজনের নাম রায়হান। মিনার আর রায়হানকে দেখে সেখানে থাকা স্টুডেন্টগুলো আর কাছে আসে না, তবে তাদের সাথে নতুন একটি ছেলেকেও তারা দেখতে পায়। মিনান আর রায়হান উঠে দাঁড়িয়ে দেখে ওদের পাশে একটা লম্বা চুলগুলো বড় আর পুরাতন একটি মেরুন রঙের গেঞ্জি পরে ভাঙা সাইকেল নিয়ে পড়ে আছে। রায়হান মিনারকে বলে, বন্ধু, এই শালাটা কেড়ে সে এসে আমাদের উপরে পড়েছে। তাকিয়ে দেখ তোর দামি বাইকের কি অবস্থা করেছে। ওর সাইকেলে লেগে তোর ব্যাকলাইট দুইটা ভেঙে গিয়েছে। কি করবি ওটারে? কি করব মানে? এই ধর শালাকে। রায়হান মিনারের কথা শুনে নিলয়কে টেনে তোলে। কোনো কথা ছাড়াই রায়হান আর মিনার নিলয়কে অনেক মারতে শুরু করে দেয়। নিলয় বুঝতেই পারে না কি হয়েছে, তাকে কেনই বা মারছে এভাবে। নিলয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে এটা দেখছে। ভাই, আমাকে মারছেন কেন? আমি কি করেছি? আপনারা আমার সাইকেলের সামনে এসে পড়েছেন, আমি ব্রেক চাপার আগেই আপনাদের উপরে এসে পড়ি। তোর জন্য আমার দামি বাইকের লাইট ভাঙছে, দে জরিমানা দে। এই রাহান, মার শালাকে। আমাকে কেউ বাঁচান। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কেউ তো সাহায্য করুন। আমাকে দুজন মারছে কোনো কারণ ছাড়াই। শালা, কেউ তোকে বাঁচাতে আসবে না। ওরা আমাকে জানে। কোনো মায়ের দুধ খাওয়া ছেলে নেই যে আমার সামনে এসে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে। সব কয়টাকে এখানে কেটে রেখে দেব। বন্ধু, টাকা পয়সা যা আছে সব নিয়ে নিছি। শালা বাটন ফোন চালায়, এটা দরকার নেই। চল এখন, না হলে দেরি হয়ে যাবে। কথাগুলো রায়হান বলতে বলতে বাইকটা উঠায়। তারপর দুজনে সেখান থেকে বাইকে চালিয়ে চলে আসে। নিলয় মাটিতে পড়ে থেকে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় উঠতে যাবে এমন সময় একটা মেয়ে এসে নিলয়ের দিকে হাত বাড়ায়। নিলয় মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা বলে, আমার জন্য আপনাকে মার খেতে হয়েছে, উঠুন। ওরা এরকমই, ওরা এখানে আপনাকে মেরে ফেলেনি, এটাই তো আপনার কপাল। উঠুন এখন। নিলয় মেয়েটার হাত ধরল। মেয়েটা নিলয়ের হাত টেনে ধরতেই নিলয় উঠে দাঁড়ায়। মেয়েটা বলে, আপনার অনেক লেগেছে, ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে, চলুন ডক্টরের কাছে নিয়ে যাই। লাগবে না, ধন্যবাদ। নিলয় তার সাইকেলটা টেনে তোলে। মিনার আর রায়হান দুজন মিলে ওর সাইকেলটাকেও ভেঙে দিয়েছে। নিলয় ভাঙা সাইকেলটা ঠেলতে ঠেলতে ভার্সিটি থেকে বের হলো। মিনার হলো রাষ্ট্রীয় মন্ত্রীর ছেলে। মেহরাব চৌধুরী খুবই পাওয়ারফুল নেতা। সাধারণ এবং ভিআইপি মানুষদেরকেও একদম মানুষ মনে করে না। তিনি যেরকম খারাপ, তেমনি হচ্ছে তার ছেলে মিনার। মিনার ভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্ট। মিনারের একটা বিজনেস আছে। মহিলা হোস্টেলের নামে মেয়েদেরকে দিয়ে সে গোপনে পতিতালয়ের বিজনেস করে, তবে সেটা কেউ জানে না। মিনার মাঝে মাঝে ভার্সিটিতে আসে, কিন্তু আজ এসেছে নাবিলার জন্য। নাবিলা আজকে ভার্সিটি ঢোকার মুহূর্তে কোথা থেকে মিনার আর রায়হান বাইক নিয়ে ঢোকে। পিছন থেকে এসেই নাবিলার কাঁধে হাত দিয়ে ছোট্ট করে চড় দেয় মিনার। নাবিলা চিৎকার করে বলে, কোন শালারে? তাকিয়ে দেখে মিনারেরা এসেছে। মিনার নাবিলার দিকে তাকিয়ে চোখ মারতে থাকে, ফ্লাইং কিস দিতে থাকে, আর রায়হান বাইক নিয়ে এপাশ ওপাশ করতে করতে জোরে গিয়ার বাড়াতে থাকে। আর তখনই স্লিপ করে পড়ে যায় ওরা নিলয়ের সামনে। নিলয়ও আর টাল সামলাতে না পেরে ওদের উপরে গিয়ে পড়ে। নাবিলা এসেছিল নিলয়ের সাথে কথা বলতে, কিন্তু নিলয় কথা না বলে সেখান থেকে চলে যায়। নাবিলা ছেলেটাকে চেনে না, এর আগে কখনো দেখেছে কি না মনেও পড়ে না। ভার্সিটিতে কত জায়গা থেকে কত ছেলে মেয়েরা আসে, সবার সাথে যে পরিচিত থাকবে এমন কোনো কথা নেই। বিকেলের রোদ তার শেষ শক্তিটুকু দিয়ে পিচ ঢাকা রাস্তায় আঘাত করে চলেছে। সময় যাওয়ার সাথে সাথে সেই তীব্রতা আস্তে আস্তে কমে এসেছে অনেকটাই। ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় খুব একটা ভিড়ও নেই গাড়ির।
রাস্তার পাশে পার্ক করা গাড়িতে আরশিয়ে একভাবে বসে রয়েছে, তাকিয়ে আছে সামনের দিকে। তার অ্যাসিস্ট্যান্ট রাফাত বলে, কিছু লাগবে ম্যাম? আরশিয়া মাথা নাড়িয়ে না বলে। সে আবার রাস্তার ওপর পাশে তাকায়। রাস্তার পাশে ফুটপাতে বেশ কিছু টঙের দোকান দেখা যাচ্ছে, সাথে চটপটি ফুচকার দোকানও আছে। আরশিয়ার চোখ এই টঙের দোকানগুলোর দিকে, আরও পরিষ্কার করে বলতে গেলে একটা বিশেষ দোকানের দিকে সে তাকিয়ে আছে। গাড়ির জানলায় হাত দিয়ে তার উপর মাথা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। 3 নম্বর দোকানটার এক কোণে বসে আছে একটা ছেলে, চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। ছেলেটার মাথায় ব্যান্ডেজ, গালে কাটার দাগ দেখা যাচ্ছে। ছেলেটাকে গাড়ির ভিতর থেকেই ভালো করে দেখা যাচ্ছে। রাস্তার পাশে টঙের দোকানে বসে আরাম করে চা খাচ্ছে। ছেলেটার হাতে কয়েকটা বই ধরা রয়েছে, দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বইগুলো সব গল্পের আর ফিজিক্সের বই। আরশিয়া জানে ছেলেটার বই পড়ার অভ্যাস বেশ। কেবল এটাই নয়, ছেলেটার সম্পর্কে বলতে গেলে সব তথ্য সে জানে। মানে যতটুকু জানা ততটুকুই জেনেছে আরশিয়া। ছেলেটার কোথায় কখন যায়, কার সাথে মেশে, সব কিছুই তার জানা। এতটুকু ছেলেটা সবার জন্য সহজ করে দিয়েছে। আরশিয়া আরেকবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে নিল। রুটিন অনুযায়ী ছেলেটা এখন উঠে পড়ার কথা। ঠিক 5:30টায় কাজী অফিসের লেনে ছেলেটার টিউশনিতে যাওয়ার কথা, কিন্তু ছেলেটা ওঠার কোনো নাম নেই আজ। ধীরে ধীরে বসে চা খেয়ে যাচ্ছে ছেলেটা। আরশিয়া এক মনে তাকিয়ে আছে ছেলেটার দিকে, চুপচাপ বসে চা খাচ্ছে। মনে হচ্ছে দিনের বাকিটা সময় তার এখানেই থাকার ইচ্ছা। অবশ্য এটা নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই ছেলেটার। টিউশনির সময়ের হেরফের হতেই পারে। ম্যাডাম, এই যে আপনার চা। আরশিয়া খানিকটা চমকে উঠল। চায়ের দোকানে বসা ছেলেটার দিকে এতই মনোযোগ দিয়ে তাকিয়েছিল যে অন্য কোনো দিকে লক্ষ্য ছিল না তার। টং দোকানে চা বিক্রি করা পিচ্চি ছেলে চায়ের কাপ হাতে আরশিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। চা নিয়ে আসা ছেলেটার দিকে তাকিয়ে আরশিয়া বলল, চা? তোমাকে চা কে দিতে বলেছে? আমি বা আমাদের কেউ তো চা চাইনি। চা হাতে নিয়ে ছেলেটা কিছু না বলে আরশিয়াকে অবাক করে সামনের হাতের ইশারা করে দেখিয়ে দিল কে তাকে এখানে চা আনতে বলেছে। আরশিয়া সত্যিই অবাক না হয়ে পারল না। ও গত 10 দিন ধরে যাকে ফলো করছে সেই ছেলেটাই ওর জন্য চা পাঠিয়েছে। আরশিয়া অবাক হওয়ার কারণ, ও যে ছেলেটাকে ফলো করছে ছেলেটা সেটা বুঝে গেছে। ছেলেটা অনেক বুদ্ধিমান, তবে সহজে বোঝা যায় না। প্রথম কনভারসেশনে ছেলেটা অদ্ভুতভাবে কথা বলে, কিন্তু আরশিয়ার বিষয়ে জানবে এটা আরশিয়া ভাবেনি। অবশ্য খুব একটা লুকিয়ে থাকার চেষ্টা ছেলেটার কাছে আরশিয়া করেনি। আরশিয়া চায়ের কাপ হাতে নেয়, তারপর বাইরে তাকিয়ে দেখলো ওই তার দিকেই তাকিয়ে হাত নাড়ছে। একটু যেন হাসলো। আর বসে থাকার কোনো মানেই নেই। গাড়ি থেকে নেমে এলো আরশিয়া। আরশিয়াকে নামতে দেখেই রাফাত এগিয়ে এলো ওর দিকে। ম্যাম, কোথায় যাচ্ছেন? আরশিয়া কেবল তাকালো রাফাতের দিকে। আরশিয়া কিছু বলল না। তারপর এগিয়ে যেতে লাগলো চায়ের দোকানের দিকে। ছেলেটা আরশিয়ার দিকে এখনো তাকিয়ে আছে, চোখে মুখে কোনো সংকোচ নেই। এমন একটা ভাব নিয়ে তাকিয়ে আছে যেন অনেক দিন আগে থেকেই ছেলেটা ওকে চেনে। আরশিয়া নিশ্চিত জানে নিলয় নামের এই ছেলেটা ওকে কোনোভাবেই চেনে না। আরশিয়া নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে বেঞ্চে গিয়ে বসলো সে, একেবারে নিলয়ের মুখোমুখি। আরশিয়ার হাতে এখনো চায়ের কাপ ধরা, তবে এখনো মুখ দেয়নি, দেওয়ার ইচ্ছাও ওর নেই। আরশিয়াকে নিলয় বলল, মানুষ এক আশ্চর্য। সে আলোকে খুঁজে, অথচ কখনো কখনো নিজেই তার ছায়া হয়ে দাঁড়ায়। প্রকৃত মানুষ সেই যে নিজের ভিতরে অন্ধকারকে চিনে আলোতে পৌঁছাতে জানে। আপনি সেই আলোর কাছেই পৌঁছে গেছেন। মানে? তেমন কিছু না, তবে নিজেকে খুব ভিআইপি মনে হচ্ছে মিস। কেন? ডিপি পুলিশ অফিসার আমার চালচলন এভাবে পর্যবেক্ষণ করবে আমি কোনোদিনও ভাবিনি। তাহলে বলুন, নিজেকে সেলিব্রিটি ভাববো না? আরশিয়া চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের কথা শুনে আরশিয়া শান্ত কণ্ঠে বলল, তা কি ফলো করা উচিত নয়? চাঁদ একা থাকে আকাশে, তারারা তার চারপাশে চিকিমিকি করে, আর মানুষ চায় সেই চাঁদকে ছুঁতে। হয়তো তাই মানুষ নিজের একাকিত্ব ঢাকতে তারাদের মতো সম্পর্ক খোঁজে, আর হৃদয়ের আকাশে কারোর জন্য চাঁদ উঠতে চায়। কিন্তু সব চাঁদ ধরা দেয় না, আর সব তারারাও সঙ্গী হয় না। তবু খোঁজাটা থামে না, কারণ খুঁজেই তো বেঁচে থাকা। আপনি এভাবে আমার সাথে কথা বলবেন না মিস্টার নিলয়। যা প্রশ্ন করেছি উত্তর দিন। ফলো করা কি উচিত নয়? মোটেও না। আমার জানা মতে আমি খুব একজন সাধারণ মানুষ, যাকে বলে একদমই নর্মাল। অন্তত গত 10 থেকে 15 দিন পর্যন্ত ছিলাম। আপনি এভাবে আমাকে ফলো করতে পারেন না। আমি সাধারণ একটা ছেলে।
সত্যি কি সাধারণ? হ্যাঁ, খুবই সাধারণ ছেলে, মোটেও ঠিক না আমার পিছু নেওয়া। আরশিয়া কি বলবে ঠিক খুঁজে পাচ্ছে না। সামনে বসা এই মানুষটা মোটেও তাকে ভয় পাচ্ছে না, এমনটা সাধারণত হয় না। আরশিয়ার আসল পরিচয় জানার পর মানুষ ওকে ভয়ের চোখেই দেখা শুরু করে, অনেকের কথা এড়িয়ে যায়। কিন্তু এই নিলয় নামের ছেলেটা মোটেই তাকে ভয় পাচ্ছে না, বরং নিলয় একদমই স্বাভাবিক কথা বলছে আরশিয়ার সাথে। আরশিয়া চুপ থাকা দেখে নিলয় বলল, আমি কি জানতে পারি আমাকে কেন ফলো করা হচ্ছে? আমাকে কি গুম করার প্রক্রিয়া আনা হচ্ছে নাকি? আপনার কি মনে হয় মিস্টার, ডিভি কি কেবল মানুষকেই গুম করে? তাদের আর কোনো কাজ নেই? কী সব ভাবনা চিন্তা! থাকলে আমার মতো মানুষের পিছনে এত সময় নষ্ট করতেন না। প্রথম দিন খোঁজ নেওয়ার পরে আপনাদের মনে হয় আমার পিছনে সময় নষ্ট করার কোনো মানেই নেই। কোনো তথ্য দিতে পারবো না, কোনো বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। ম্যাগাজিনের বিষয়টা আমি জানি না, আপনাকে সব খুলে বলেছিলাম। আমি পড়তে ভালোবাসি, ব্যাস এটাই কারণ। আরশিয়া আবারও চুপ হয়ে গেল। চা ঠান্ডা হয়ে গেছে ওর হাতে থাকা কাপে। সে নিলয়ের দিকে থেকে চোখ সরিয়ে নেয়। তারপর নিলয় পরের দিন ভার্সিটিতে আসে। ভার্সিটির ভিতরে একটি শিউলি ফুলের গাছ আছে। গাছটা বেশ বড় আর মোটা। শিউলি ফুলের গাছ এতটা বড় আর মোটা হয় এটা নিলয়ের জানা ছিল না। গাছের শিকড়ের উপর এসে বসলো নিলয়। হঠাৎ সেখানে নাবিলা আসে। নাবিলা এসে নিলয়ের পাশে বসে। নাবিলাকে দেখে নিলয় উঠে যাবে, এমন সময় নাবিলা বলে, উঠবেন না, বসুন। আমি কেবল আপনাকেই খুঁজছিলাম। হুম। আমাকে নতুন দেখেছেন ভার্সিটিতে, আগে কখনো দেখেননি। নতুন এসেছি, 4 ইয়ার্স, ফিজিক্যাল ডিপার্টমেন্টে পড়ছি, ট্রান্সফার হয়ে এখানে এসেছি। ও, আর প্রথম দিন মনে হয় মিনারের সাথে ঝামেলা হলো। সমস্যা নেই, আমি এমন সময় একটা পাগলি মহিলা, যার গায়ে ছেঁড়া অর্ধনগ্ন কাপড়, গায়ে ময়লা, চুলগুলো আরো ময়লাতে ভর্তি, এমন পাগলি ওদের সামনে আসলো। নাবিলাকে দেখেই মেয়েটা বলে, আমার মেয়ে মিম। মিম, তুই বাড়ি চল মা, আমি তোকে খুঁজতে শহরে এসেছি। চল মা, বাড়িতে আর পড়তে হবে না। জানিস মা, আমি আজকে 3 দিন হয়েছে তোরে খুঁজতে গিয়ে কিছু খাইনি। একসাথে ভাত খাবো। তোর জন্য গরুর মাংসের ভুনা খিচুড়ি রেঁধেছি। চল মা, বাড়ি চল। নাবিলার হাত ধরে মহিলাটি, টানতে থাকে সে। নাবিলা চিৎকার করে বলে, আন্টি, আমি আপনার মেয়ে না, আমি নাবিলা। আপনার মেয়ে এখানে থাকে না, অন্যদিকে খুঁজুন। আমার মেয়ে কোথায়? সে কতদিন হলো বাড়ি আসে না। আমার মেয়েকে পেয়েছি। চল মা। আমি আপনার মেয়ে না। আমার মেয়ে কোথায়? আমার মেয়ের কাছে যাব। ওর নাম মিম। আমার মিমকে আমার কাছে এনে দে। আমার মেয়েকে এনে দে। এই নিন, বসুন এখানে। নিলয় তার ব্যাগ থেকে রুটি, কলা আর পানির বোতল বের করে দেয়। সেগুলো দেখেই মহিলাটা নাবিলার হাত ছেড়ে দেয়। মহিলাটি সেগুলো নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করে। কলা না ছিলেই খেতে থাকে। নিলয় মহিলাটির মাথায় হাত বোলায়। নিলয়ের পরশে মহিলাটি ঘাড় ঘুরিয়ে চুপচাপ তাকায় নিলয়ের দিকে। নিলয় মুচকি হেসে হাত থেকে কলা নিয়ে ছুলে দেয়। তারপরে প্যাকেট থেকে রুটি বের করে মহিলাটার দিকে বাড়িয়ে দেয়। মহিলাটা চুপচাপ শান্তভাবে বসে আস্তে ধীরে খেতে থাকে। নাবিলা নিলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মহিলার খাওয়া শেষ হয়। পানি খেয়ে গাছের ছায়ায় মাটির ওপর শুয়ে ঘুমিয়ে যায়। নাবিলা আসে নিলয়ের পাশে, বলে, ওনার নাম আমি জানি না, গত 3 মাস ধরে ওনাকে দেখছি। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন উনি এরকম পাগলামি ছিলেন না। তার মেয়ের নাম মিম, প্রথম বর্ষে পড়তো। যদিও দেখিনি, তবে ভার্সিটিতে এসে সারা জায়গা খুঁজেছি। টিচারও জানে না মিম কোথায়। পরে তিনি ভার্সিটিতে সামনে দাঁড়িয়েছিলেন, পরে মিনারের সামনে, যেখানে মহিলাকে চলে যেতে বলে, কিন্তু উনি তার মেয়েকে খুঁজতে থাকেন। আল নাফসা মহিলা হোটেল নামক এক নামে বসে মহিলাটি তার মেয়ের নাকি সেখানে উঠেছিল। মিমের ছবিও দেখিয়েছিল। মিনারে ভার্সিটির সামনে থেকে মহিলাকে সরায়, ওনাকে অনেক মারে, কোথাও আঘাত করেন। মহিলাটি অজ্ঞান হয়ে যায়।
তারপর থেকে মহিলাটি পাগল আর ভার্সিটিতে এসে তার মেয়েকে খুঁজে বেড়ায়। আচ্ছা, আমিও প্রশ্ন করিনি, তোমার নাম কি? আমি জানি না তো। নিলয় তার ব্যাগটা কাঁধে নিয়ে নাবিলের দিকে না তাকিয়েই বলে। নিলয় আমার নাম। নাবিলা বুঝতে পারে না হঠাৎ করে এই নতুন ছেলেটা কোথা থেকে আগমন করেছে। ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু গায়ে পুরাতন কাপড় চোপড়, সবার সাথে তেমন মেশে না। নিলয় চলে যাচ্ছে, হঠাৎ সেখানে মিনাররা আসলো। নিলয়ের সামনে এসে দাঁড়ায়। মিনার বাইক থেকে নেমে নিলয়ের কাছে আসে। কিরে, তোকে না কালকে আমি মারলাম, আজকে ভার্সিটিতে এসেছিস? দেখি আজকে কত টাকা এনেছিস ভার্সিটিতে? ভাই, আমারে ছেড়ে দিন, আমি তো কিছুই করিনি আপনাদের। ওই রায়হান, দেখ পকেট চেক করে। ওরা 3-4 জন একসাথে এসে নিলয়ের পকেট থেকে 2000 টাকা বের করে নেয়। তারপর নিলয়ের সাইকেল হাতে নিয়ে উঁচু করে মাটিতে ছুঁড়ে মারে। নিলয়ের সাইকেল ভেঙে পড়ে থাকে মাটিতে। নিলয় চুপচাপ মাথা নিচু করে সাইকেলটা নিয়ে বের হয়ে যায়। নিলয়ের সামনে আরশিয়া বসে আছে। মেয়েটা নিলয়ের পিছু নিয়েছে, তার কারণ দুটো। প্রথমটা হলো মিনারের সাথে নিলয়ের ঝামেলা। নিলয় হয়তো মিনারের খবর কিছুটা হলেও নিলয় দিতে পারবে, তাই আরশিয়া নিলয়ের পিছন ঘুরছে। আরেকটা কারণ হলো গত 10 দিন আগে আরশিয়া এক গলির মোড় থেকে কয়েকটা ছেলেকে আটক করে। আরও কয়েকজন পালিয়ে যায় সেখান থেকে। তাদেরকে রাফাতরা ধাওয়া করে। আরশিয়া 3 জন ছেলের সাথে দাঁড়িয়ে থাকে। হঠাৎ আরশিয়া আরেকটা ছেলের পিছন থেকে এসে মাথায় জোরে স্টিক দিয়ে বাড়ি দেয়। আরশিয়া নিচে পড়ে যায়। আরশিয়াকে মারতে শুরু করে ছেলেগুলো। নিলয় তার সাইকেল নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় 4 জন ছেলে একটা মেয়েকে অনেক মারছে। নিলয়ের সাইকেল থামিয়ে সেখানে আসে। নিলয় বলে, এভাবে মারলে কেউ মরে না। ওই কে তুই? একজন অচেনা মানুষ, পরিচয় চাই। এই শহরে আমি অচেনা। অচেনা মানুষ মানেই এক নতুন আয়না, যেখানে আমরা নিজেদের এক অপরিচিত রূপ দেখতে পাই। আমরা যাকে চিনি না, সে আমাদের জীবনে প্রবেশ করে এক অসম্পূর্ণতার দ্বার খুলে দেয়। হয়তো সে আমাদের কিছু শিখিয়ে যাবে, হয়তো কেবল একটা প্রশ্নই রেখে যায়। প্রত্যেক অচেনা মানুষ একটাই গল্প, যেটা এখনো আমরা পড়িনি। পরিচয় না জেনে তাকে বিচার করাটা যেমন অসম্পূর্ণ একটা অধ্যায় শুরু করা, তেমনি তাকে জানার চেষ্টা করাটা একটা সাহসীর বোধ। কারণ সেখানে ভুল বোঝার মতো ভয় আছে, তেমনি আছে আলো খোঁজার সম্ভাবনা। এই পাগল নাকি? জলদি কর, পালাতে হবে। আরশিয়া নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়ের নিচের দিকে তাকায়, একটা ছোট্ট নাইফ পড়ে থাকতে দেখে। নিলয় সেটা তুলে নিয়ে আরশিয়ার দিকে তাকায়। মেয়েটার মাথা ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। দুটো ছেলে এগিয়ে যায় নিলয়ের দিকে। নিলয় একটা ছেলের হাতের কবজির ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। সেটা বের করে আরেকটা ছেলের পায়ের মধ্যে ঢোকালো। দুটো ছেলে যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। পাশে থাকা ইট নিয়ে আর একটা ছেলের মাথায় জোরে বাড়ি দেয়, সেও পড়ে যায়। আর একটা ছেলেকে ধরে দেয়ালের সাথে 2 বার মাথা ধরে জোরে জোরে বাড়ি দিতে থাকে। সবগুলো মাটিতে পড়ে থাকে। নিলয় এগিয়ে আসে আরশিয়ার দিকে। আরশিয়া চুপচাপ দেখতে থাকে নিলয়ের ফাইটিং। নিলয় এগিয়ে এসে আরশিয়াকে টেনে তোলে, দেওয়ালের সাথে হেলান দিয়ে বসায়। ব্যাগ থেকে রুমাল বের করে চোখের উপরে, নাকের নিচে, কপালে থাকা রক্তগুলো মুছে দিতে দিতে বলে, রক্ত যখন কেবল শরীর নয়, আত্মার ভাষা হয়ে ওঠে, তখন শত্রুর কেবল এক ব্যক্তি হয়ে থাকে না, সে হয় এক দর্শন। আমি যখন শত্রুর রক্ত হাতে রঙাই, তখন সেটা প্রতিশোধ নয়, এক ধরনের অস্থিরতার দাবি হয়ে ওঠে। যেন বলি, আমি বেঁচে আছি কারণ তুমি আমায় আঘাত করেছ। শত্রুর এক নির্মম খেলা, যেখানে তলোয়ার কেবল অস্ত্র নয়, চেতনার এক প্রান্ত দাঁড়িয়ে থাকার ন্যায় অনুবাদ। আমি তাকে আঘাত করেছি যেন নিজের দুর্বলতা খন্ড করতে পারি। এই খেলায় কেউ বিজয় নয়, কারণ দুজনের রক্ত পড়ে, কেবল মাটিতে ঝরে কাঠটা আগে। টেক কেয়ার। নিলয় সেখান থেকে চলে যায়। আরশিয়া তাকিয়ে থাকে তার হাতে থাকা বইগুলোর দিকে। সেখানে একটা বই দেখে আরশিয়া চোখ সরাতে পারে না, আর সেই বইটার নাম ছিল মিস্টার গডফাদার। আরশিয়া জানে এই গডফাদারটা কে। সে হলো শহরের একজন মস্তান। নিলয় আরশিয়ার দৃষ্টি হারিয়ে চলে যায় বহু দূরে। আরশিয়া আর কিছু দেখতে পায় না, জ্ঞান হারায় সেখানে। এভাবেই আরশিয়ার সাথে নিলয়ের পরিচয়। আরশিয়া গডফাদারের লেখা বইয়ের জন্য নিলয়কে খুঁজে বের করে। পরে জানতে পারে মিনারের সাথে নিলয়ের ঝামেলা। কি হলো, চা খাচ্ছ না কেন? না মানে, তুমি যে নিজেকে সাধারণ বলে দাবি করো, তুমি কি আদৌ সাধারণ কেউ? একা থাকো ছোট্ট একটা বাড়িতে,
সময় মতো ভার্সিটিতে আসো যাও, কারোর সাথে তেমন কথা বলো না। একটা মেয়ের সাথে বেশ ভালোই মেলামেশা করো, কিন্তু তুমি যে ছেলেদের মেরেছিলে সেই ছেলেগুলো পঙ্গু হয়ে গেছে। সাধারণ কোনো ফাইট ছিল না, তোমার চোখে ছিল একরাশ হিংস্রতা, কিন্তু তোমাকে ফলো করে কোনো কিছুই পাইনি। আচ্ছা আসি, ভালো থেকো। আরশি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। নিলয় ক্লাসে এসেছে আজ, মিনারও আছে। মিনার স্যারের সাথে বেয়াদবি করছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। প্রতিটা দিন মিনারেরা এমনটা করে স্যারের সাথে। নিলয় সবার পিছনে বসা, স্যারের দিকে মিনারের কাগজ ছুঁড়ে মারে। স্যার ঘুরে তাকাতে মিনার বলে, স্যার আপনার মেয়ে গার্লস স্কুলে পড়ে, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। বুকের সাইজ দেখলে মাথা খারাপ হয়ে যায় স্যার। স্যারের চোখে পানি টলমল করে। স্যার চুপচাপ মাথা নিচু করে ক্লাস থেকে বের হতে যাবে, এমন সময় নিলয় উঠে দাঁড়িয়ে বলে, স্যার যাবেন না। কুকুরের কাজ হলো একা কোনো মানুষকে দেখতে পেয়ে লাগাতার ঘেউ ঘেউ করা। কুকুরকে ঘেউ ঘেউ করতে দেন, একটা লাঠি নিয়ে সেই কুকুরকে পেটাবেন, দেখবেন পরবর্তীতে ওই কুকুর আর ঘেউ ঘেউ করার সাহস পাবে না। মিনার উঠে দাঁড়ায়। সে নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই শালা কুকুর বললি কাকে? হ্যাঁ, কুকুরকে কুকুর বলেছি, কেউ যদি নিজেকে ভাবে তাহলে কিছু করার নেই। ক্লাসের সবাই হাসতে থাকে। মিনারের মেজাজ খারাপ হয়ে যায়। সে উঠে নিলয়ের কাছে আসে, নিলয়ের জামার কলার টেনে ধরে। মিনার বলে, তোকে আমি কেমন মারবো নিজের চেহারাটাও চিনতে পারবি না। নিলয় মিনারের কানের কাছে মুখ আনে, ফিসফিস করে বলে, শোন, তোকে একটা কথা বলি। রক্ত নেশা শুধু নেশা নয়, এক বিভ্রান্ত, এক পিচাস যা মানুষের অন্তর্গত অন্ধকারকে জাগিয়ে তোলে। এটা কেবল রক্ত নয়, এক এক সমস্ত সৈনিকের সাহসভূমি, মানবতাকে গিলে খায়। রক্তের নেশা যখন কারো হৃদয়ে বাসা বাঁধে, তখন সে মানুষ থাকে না, সে হয়ে ওঠে এক ক্ষুধার্ত ছায়া, যাকে কোনো আলো ছুঁতে পারে না। এই নেশায় যুদ্ধটাকে সিংহ জন্ম নেয়, শান্তির বুক চিরে প্রতিশোধের আগুনে ছড়িয়ে দেয়। এক দার্শনিক হয়তো বলতেন, রক্ত নেশা আমাদের মানুষত্ব পরীক্ষা। যে এই বিরুদ্ধে দাঁড়াতে পারে সেই হলো প্রকৃত মানুষ, আর যে তাতে মত্ত হয় সে কেবল সভ্যতার ছদ্মবেশে লুকানো এক পশু। এই নেশা শুরু হয় ক্ষোভ থেকে, জন্ম নেয় ভ্রান্তর থেকে, এক বিস্তারিত পায় শক্তির অহংকারে। কিন্তু শেষ কোথায়? রক্তের কোনো গন্তব্য নেই, আছে শুধু ধ্বংস, মৃত্যু আর নীরবতা। তাই আমি নীরব আছি যতক্ষণ, বেঁচে থাকবে ততক্ষণ। তোকে আমি। এমন সময় মিনারের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে মেয়েরাবের কল এসেছে। মিনারের তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে যায়। ক্লাসের সবাই নিলয়ের জন্য হাততালি দিল। নাবিলা এগিয়ে আসে, নিলয়ের হাত ধরে বাইরে নিয়ে যায়। নাবিলা কোনো কিছু না ভেবেই নিলয়কে প্রপোজ করে। নিলয় রাজিও হয়ে যায়। শুরু হয় ওদের প্রেম। কেটে যায় 1 মাস। মিনারেরা 1 মাস আসেনি ভার্সিটিতে। নিলয় আসছে না বেশ কয়েকদিন। তবে নিলয়ের মনে হয়েছিল ওই দিন নাবিলার সাথে তার শেষ সাক্ষাৎ। আর দেখা হওয়া কোনোভাবেই সম্ভব না, কিন্তু দেখা হয়ে গেল হঠাৎ নিলয়ের সাথে নাবিলার। নিলয়ের মন খারাপ থাকলে একা একা সিনেপ্লেক্সে আসে মুভি দেখার জন্য, কিংবা মাঝে মাঝে প্রচুর মানুষ আছে এমন স্থানে এসে একা একা বসে থাকে। মানুষজন দেখতে থাকে আপন মনে, তারা কি করছে সেই ব্যাপারগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়। আজকেও এসেছিল একটা মুভি দেখবে বলে, কিন্তু তখনই নাবিলাকে দেখতে পায়। একা হলে হয়তো নাবিলার সামনে গিয়ে কিছু কথাবার্তা বলতো, কিন্তু নাবিলার সাথে একটা ছেলেকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালো নিলয়। ছেলেটা হলো রায়হান। রায়হানের বাবার অনেক টাকা। নিলয় একবার মনে হলো ওদেরকে এড়িয়ে চলে যাবে, কিন্তু হঠাৎই লক্ষ্য করলো ওর মনটা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। সেই সাথে নাবিলার ওপর প্রচন্ড রাগ উঠছে। ইচ্ছা করছে এখনই ওদের সামনে গিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দেয় নাবিলাকে। ভালো না বসলে বলে দিত, নাটক কেন করছিল? মিথ্যা ভালোবাসার কি দরকার ছিল ওর সাথে? সম্পর্কের কিছুদিনের ভিতরেই জানা যায় নাবিলা রায়হানের গার্লফ্রেন্ড। নিলয়কে কেবল ব্যবহার করেছে নাবিলা। নিলয়ের টাকা নেই, গরিব বলে অপমান করে রায়হানের সাথে মিশে যায় নাবিলা। আজকে যে মুভি দেখার পরিকল্পনা করেছিল নিলয়, সেটা বাদ দিয়ে দিল। এখান থেকে সোজা বাসায় যেতে হবে।
রাতে ওর কাজ আছে। বসুন্ধার সিঁড়ি দিয়ে নিচে নামতেই সেই ডিবি অফিসারকে দেখতে পেল নিলয়। অবশ্য আরশিয়ার গায়ে আজকে সেদিনের মতন প্যান্ট শার্ট পরা নেই, সাদা রঙের সালোয়ার কামিজ পরে আছে আরশিয়া। পুলিশ হলেও মেয়েটা দেখতে যে সুন্দরী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরশিয়া অন্য একটা মেয়ের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছে। সে তার বন্ধুর সাথে শপিং করতে বা ঘুরতে এসেছে। আরশিয়াকে দেখতেই একটা বুদ্ধি মাথায় এলো নিলয়ের মাথায়। যদিও মেয়েটা রাজি হবে কিনা নিলয় জানে না, তবুও এখন মাথা গরমের সময় কেবল মনে হলো এই কাজটা করতে পারলেই ওর মনে শান্তি আসবে। নিলয় আর কিছু না ভেবে এগিয়ে গেল মেয়েটার দিকে। বসুন্ধরার গেটে পা দিতেই আরশিয়া চোখ গেল নিলয়ের ওপর। পাশে সুজানা রয়েছে, তাই এমন একটা ভাব করে সুজানার সাথে কথা বলতে লাগলো যেন নিলয়কে সে দেখতেই পায়নি। সেদিনের চায়ের দোকানের পর নিলয়কে আর ফলো করেনি। আরশিয়ার নজর এখন কেবলই মেহেরার চৌধুরী আর তার ছেলে মিনারের দিকে রয়েছে। নেহা সত্যি সত্যি বিশ্বাস করছে নিলয় খুব সাধারণ একটি ছেলে। নাবিলা নামের একটা মেয়ের সাথে তার ওঠা বসা, সেই হিসাবে নিলয়কে আর কোনো দরকার নেই ওর। তবে এটা ভুলে যেতে পারছে না ছেলেটা ওর জীবন বাঁচিয়েছে, সেটা সে চাইলেও কোনোদিন মন থেকে মুছে ফেলতে পারবে না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে ছেলেটাকে আর কোনো প্রকার জিজ্ঞাসাবাদ কিংবা ঝামেলার ভিতরে ফেলবে না। তাই আজকে যখন দেখতে পেল যে ছেলেটা সামনে দিয়ে হেঁটে আসতে, এমন একটা ভাব করলো যেন তাকে সে দেখতেই পায়নি। কিন্তু যখন স্বয়ং নিলয়কে ওর দিকে এগিয়ে আসতে দেখলো, তখন আর এড়াতে পারলো না। নিলয় নিজেই ওর সাথে কথা বলতে চাচ্ছে। এটা খানিকটা অন্যরকম লাগলো আরশিয়ার কাছে। একবার মনে হলো নিলয় হয়তো ওকে দেখতে পেয়েছে, তারপর ভেবে নিয়েছে যে ওরা হয়তো এখনই ওকে ফলো করছে, তাই আবারও কথা বলার জন্য এসেছে নিলয়। নিলয় একেবারে আরশিয়ার সামনে এসে বলল, মিস নেহা। নেহা এতক্ষণে থেমে গেছে, তাকিয়ে দেখে সুজানাও থেমে গেছে। নিলয় আবার বলল, আপনি কি এখানে কাজে এসেছেন নাকি এমনি ঘুরতে? আরশিয়া মনে মনে বলল, যাক, ছেলেটা মনে করেনি যে ওকে ফলো করা হচ্ছে। যদি এমনটা ভাবতো লজ্জা পেতাম। এটা ভেবে নেহার একটু স্বস্তি লাগলো। তারপর সুজনের দিকে একবার তাকালো আরশিয়া, তারপর বলল, বন্ধুর সাথে মুভি দেখবো ভাবছি। ও গ্রেট, আমিও মুভি দেখতে এসেছিলাম, একটা কারণে ফিরে যাচ্ছি। ও, তবে এখন মনে হচ্ছে আবার মুভিটা দেখতে যাই, কিন্তু তার আগে আপনার একটা ছোট্ট সাহায্য দরকার। নেহা খানিকটা সরু চোখে তাকালো নিলয়ের দিকে। ছেলেটার গলার স্বর হঠাৎ করে পাল্টে গেছে। কাজের কারণে নেহার অনেক মানুষের সাথে কথা বলতে হয়। মানুষের কোন কথা বলার আগে কি ধরনের কণ্ঠের পরিবর্তন হয় সেটা নেহার বেশ ভালো করে জানা আছে। সেটা ছাড়াও নেহার ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রবল। নিলয়কে ওর দিকে আসতে দেখে মনে হয়েছিল সামনে কোনো ঝামেলা হতে চলেছে। এখন সেই অনুভূতিটা কেন যেন আরো প্রবল হয়ে উঠল। কি হলো? কিছু না, বাসায় যাব। আরে মামা, এই মাত্রই তো এলাম। তো কি হয়েছে, এখন যাওয়া যাবে না? রাগে নাবিলের পুরো শরীরটা কাঁপছে, পুরো পৃথিবীটা অসহ্য লাগছে। রায়হান ছাগলটাকে সব থেকে বেশি অসহ্য লাগছে ওর। একটু আগেই রায়হানকে মনে হচ্ছিল জগতের অন্যতম সুদর্শন আর স্মার্ট ছেলে, আর এখন এই রায়হানকেই সব থেকে বড় ছাগল মনে হচ্ছে। এমন কোনো হচ্ছে নিলয়ের জন্য। নিজের লক্ষ্য সম্পর্কে নাবিলা অনেক আগে থেকেই জানতো। সে জীবনের কাছ থেকে কি কি চায়, সেও চাওয়ার জন্য তাকে কি কি করতে হবে সেটার সম্পর্কে সে পরিষ্কার ধারণা রেখে এসেছে সেই ছোট্টবেলা থেকে। কিন্তু এখন সব কিছু কেন উলটপালট হয়ে যাচ্ছে? নিলয় যখন বলেছিল সে গরিব, তার কিছু নেই, ভালোবাসাটা তার কাছে কেমন যেন, তখনই নাবিলা তার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে চলে এসেছিল। তবু তার মনে একটা ধারণা ছিল যে নিলয় হয়তো আবারও ওর কাছে ফিরে আসবে, বারবার অনুনয় বিনয় করে ওকে ফেরত আসার জন্য বলবে না। কিন্তু খানিকটা অবাক করে লক্ষ্য করলো যে নাবিলা যখন নিলয়কে আর যোগাযোগ করতে মানা করলো, নিলয় আর একটা বারের জন্য ওকে ফোন করেনি, এমনকি কোনো মেসেজও পাঠায়নি। নাবিলা আর রায়হান দাঁড়িয়ে আছে, নিলয় আরশিয়ার সাথে ঘুরছে। সেই দৃশ্যটা নাবিলার চোখ এড়ালো না। দেখলো নিলয় অন্য একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, মেয়েটার হাত ধরে ঘুরছে, হেসে হেসে কথা বলছে। নিজের চোখকে ঠিক মতন বিশ্বাস করতে পারেনি। রায়হান তখন নাবিলাকে রেখে মিনারের সাথে ফোনে কথা বলতে চায়। নাবিলা তখন একা একাই ফোনে ব্রাউজার দেখছিল। তখনই চোখে পড়লো নিলয়কে। নিলয় ওর দিকে এগিয়ে এলো, তারপর হাসি মুখে নাবিলার সাথে তার নতুন প্রেমিকার পরিচয় করিয়ে দিল। নাবিলা, এটা আমার নতুন গার্লফ্রেন্ড, আরশিয়া নাম তার, শুনতেন না? নাবিলা কিছু বলে না। নাবিলা হলো মিনারের কাজিন। নাবিলা জড়িত ক্রাইমে। সে ভোলা ভালা ছেলেদেরকে পটিয়ে মিনারের সাথে পরিচয় করে দিত। তারপর সন্ধ্যাবেলাটা কবির চৌধুরী সবসময় একা একাই কাটে। যখন তার স্ত্রী বেঁচে ছিল তখন এই সময়টা সে তার স্ত্রীর সাথে কাটাতো সবসময়।
হাজার কাজ থাকুক সবসময় সন্ধ্যার সময়টুকু সে জারিফার সামনে গিয়ে হাজির হতো। মাঝে মধ্যে যদি এমন হতো সে কোনোভাবে তার সামনে গিয়ে হাজির হতে পারছে না, তখন আগে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে অফিসের লাগোয়া গেস্ট রুমে নিয়ে আসা হতো। এই সময়টুকু সে তার সাথে গল্প গুজব হাসি ঠাট্টা করেই কাটাতেন। এটা নিয়ে অবশ্য তাকে মাঝে মাঝে ছেলে মেয়েদের সামনে খানিকটা লজ্জায় পড়তে হতো। ছেলেমেয়েরা তখন প্রায় তার কাছে অভিযোগ করতো যে বাবা তাদের থেকে তার মাকেই বেশি সময় দেন, তার আচরণ নাকি নতুন বিয়ে করা জামাইয়ের মতন। তখন ছেলে মেয়েরা ছোট ছিল, জীবনটা অনেক সহজ আর সুন্দর ছিল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে সেই সময়গুলো কঠিন হয়ে আসছে। 4 বছর আগে জারিফা ইয়াসমিন তাকে ছেড়ে চলে গেছে। তারও বছরখানিক আগে তার ছোট ছেলে বাসা ছেড়ে চলে গিয়েছে রাগ করে। জারিফা বেঁচে থাকার সময় ছোট ছেলে মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে আসতো, কিন্তু গত 4 বছরে একটা বারের জন্য সে বাসায় আসেনি। বড় ভাই আর বোন তার দিকে আছে বলে তাদের সাথেও সে ঠিক মতন কথা বলে না, অথচ এই ছোট ছেলেটা একসময় বাবা ছাড়া কিছুই বুঝতো না। স্যার, কবির চৌধুরী ফিরে তাকালেন। তার সেক্রেটারি মিন্টু দাঁড়িয়ে আছে, মুখ খানিকটা শঙ্কিত। ছেলেটা কাজকর্মে এমনিতেই বেশ চটপটে, তবে তার সামনে আসলেই ছেলেটা নার্ভাস হয়ে যায়। তাকে কোনো এক অদ্ভুত কারণে সে ভয় পায়, অথচ মিন্টুর সাথে সে কোনো দিন কড়া কণ্ঠে একটাও কথা বলেনি। কবির চৌধুরী বলল, বল মিন্টু। স্যার আপনি রিপোর্ট দিতে বলেছিলেন। ওর ব্যাপারে? জি স্যার। বল, কি খবর শুনি। স্যার খবর আসলে বেশ জটিল। জটিল বলতে? মানে আমরা আসলে যেমন করে পরিকল্পনা করেছিলাম তেমন কিছু হচ্ছে না। কবির চৌধুরী এবার একটু নড়ে চড়ে বসলো। মিন্টুর দিকে তাকিয়ে তার মনে হচ্ছে যা ঘটেছে এটা আসলে তার ভুলের জন্যই হয়েছে। এখন সে সবকিছুর দায় নিতে তার সামনে এসে হাজির হয়েছে। মিন্টু বলল, স্যার আমরা যে রাহান নামের ছেলেটাকে ঠিক করেছিলাম সে তার কথা বরখেলাপ করেছে। কবির চৌধুরী খানিকটা ভ্রু কুঁচকে তাকালো মিন্টুর দিকে। কথাটা তার পছন্দ হয়নি। কেউ তাকে কথা দিয়ে কথা না রাখলে তার খুব রাগ হয়, তখন তার পিছনে সে উঠে পড়ে লাগে। আর ঘটনা যখন তার ছোট ছেলের সম্পর্কে, তখন তো রায়ানকে একটা শক্ত শাস্তি দিতে হবে। তার ছোট ছেলের প্রেমিকা নাবিলার সম্পর্কে সে খুব ভালো খোঁজ খবর রাখে। এও খবর রাখে যে কদিন আগেই মেয়েটা কবির চৌধুরী ছোট ছেলের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। তার খুব ইচ্ছা হলো মেয়েটাকে ধরে আচ্ছা মতন একটা বকা দিতে, কিংবা নাবিলার বাসায় গিয়ে তার ছোট ছেলের আসল পরিচয় দিয়ে সুসুর করে মেয়েটা আবার ওর কাছে ফেরত যাবে। তবে এই কথা যদি সে জানতে পারে তাহলে ফলাফল উল্টো হতে পারে। তাই সেদিকে যায়নি, বরং উল্টো পথ বেছে নিয়েছে। নিজের পরিচিত এক ছেলেকে লাগিয়েছে তার পিছনে। তাকে বলা হয়েছে পারিবারিকভাবে নাবিলার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। তারপর যখন সবকিছু একদম পাকাপাকি হয়ে যাবে তখনই বিয়ে ভেঙে দিতে। মিন্টু বলল, রাহান আমার কাছে ফোন করে জানিয়েছে যে তার পক্ষে কোনোভাবেই বিয়ে ভাঙা সম্ভব না। তার বাবা মা নাবিলাকে এবং তার পরিবারকে খুব পছন্দ করেছে এবং সে নিজেও নাবিলাকে পছন্দ করে ফেলেছে। তুমি বলেছো যে এই কাজটা করলে তার জীবন থাকবে না। স্যার সে গতকালই বলেছে জীবন যায় যাক। আই সি। কবির চৌধুরী এবার খানিকটা চিন্তিত হলেন। তার ছোট ছেলেটা কতদিন ধরে একা একা থাকে। নাবিলা চলে যাওয়াতে সে খুব কষ্ট পেয়েছে। ছেলের ভালো করতে গিয়ে শেষে আরো বড় ক্ষতি করে ফেললেন। মিন্টু বলল, তবে স্যার সমস্যাটা এটা না। মানে এটা তোমার কাছে সমস্যা মনে হচ্ছে না? আসলে স্যার আজকে নাবিলা ম্যাডাম নিজেই বিয়ে ভেঙে দিয়েছে। মানে? জি, যতটুকু জানতে পেরেছি নাবিলা আর রাহান আগে থেকে পরিচিত ছিল। আর মেহরাবের ছেলে মিনারের বন্ধু রাহান, সে আমার পরিচিত বলে ভেবেছিলাম আমাদের উপকার করবে, কিন্তু এভাবে পাল্টি নেবে ভাবিনি। আর তাছাড়া নাবিলা রাহানের সাথে কোনোভাবে বিয়ে করবে না, এটা তার বাবা মাকে জানিয়ে দিয়েছে সে। দরকার হলে সে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা যাবে, তবুও অন্য কাউকে বিয়ে করবে না। আজকে যতদূর জানতে পেরেছি সে তার ক্যাম্পাসের কেমিস্ট্রি ল্যাবের দারোয়ানকে টাকা খাইয়ে খানিকটা পটাশিয়াম সায়ানাইড জোগাড় করেছে। কে? মেহরাবের ছেলে মিনারের সাথে পরিচিত রাহান? আমার ছেলের কথা ওরা জানে? আমার খুব ভয় হচ্ছে মিন্টু। কিসের ভয় স্যার? মিনার নিলয় স্যারকে মেরে ফেলবে? না, নিলয় মিনার সহ তার বাবা মানে মেহরাবকেও না মেরে ফেলে। সেটা নিলয় স্যার জানবে,
তবে নাবিলার বিষয়টা বলছিলাম, সে বিষ নিয়েছে। সে কি? জি স্যার, সে আবারও ছোট স্যারের জীবনে ফেরত যেতে ইচ্ছুক। দ্যাটস গ্রেট। তুমি কেন বলেছো যে খবর আসলে বেশ জটিল? সব তো সহজেই হয়ে গেছে। কবির সাহেবের কথায় মিন্টুকে কিছুটা সময় দ্বিধাগ্রস্ত দেখা গেল। কবির চৌধুরী বলল, কি হলো? আরো কি ঘটনা আছে? জি স্যার। কি? মিন্টু আরো কিছুটা সময় চুপ করে থেকে বলল, আসলে ছোট স্যার এখন আর নাবিলার দিকে তাকাচ্ছে না। ওই লেডি ডিবি অফিসারের সাথে মনে হয় তার কিছু চলছে। মনে আছে আরশিয়ার কথা? কবির চৌধুরী কিছু সময় কোনো কথা বলতে পারলেন না। মিন্টুর কথা ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। তারপরে অনেকবার নিশ্চিন্ত হওয়ার জন্য বলল, ডিবি অফিসার মানে ওই আরশিয়ার আহমেদ তো? জি স্যার। পুরো দেশে কম করেও কোটিখানিক মেয়ে আছে যার সাথে তার ছোট ছেলেকে সম্পর্কে জড়াতে পারত, আর সে কিনা খুঁজে খুঁজে এই মেয়ের পিছনে ঘুরছে। কবির চৌধুরীর অবস্থা বুঝতে পারে মিন্টু। সে বলল, গত সপ্তাহে তাকে নিয়ে প্রথম মুভি দেখতে গিয়েছিল সিনেপ্লোকে। গত পরশুদিন বৃষ্টির মধ্যে ছোট স্যার হঠাৎ করে তার অফিসের সামনে গিয়ে হাজির হয়। তারপর তাকে বাইরে ডেকে আনে। দুজন অনেকটা সময় বৃষ্টির ভিতরেই রোডের এদিক ওদিক ঘোরাঘুরি করে। তারপর একটা সময় ছোট স্যার। মিন্টু কথাটা বলতে গিয়েও থেমে গেল, ঠিক যেন মুখ দিয়ে বলতে পারছে না। কবিরের সামনে বলতে দ্বিধাবোধ করছে। কবির চৌধুরী মিন্টুর না বলা কথাটা বুঝে গেলেন সহজে। তারপরে বললেন, আচ্ছা ঠিক আছে, আর কোনো নতুন নিউজ? ওই ডিবি অফিসার আর দুদিন ধরে বাসা থেকে বের হয়নি। এদিকে ছোট স্যারও বাসা থেকে বের হচ্ছে না। নীলয় স্যারের কোনো ইনফরমেশন পাচ্ছি না। একটা পাগলি মহিলা আছে, মহিলার নাম ফরিদা। ফরিদা মানে মিমের মা? হ্যাঁ স্যার, আমার ধারণা বা আপনার ধারণা যেটা করছে সেটা যদি ঘটে তবে দেশে শুরু হবে তাণ্ডব। এই নিলয়কে আটকাতে হবে। মিমের বিষয়টা যেন নিলয় জানতে না পারে। এমনকি ডিবি অফিসারও না। মিমের কথা যদি নিলয় জানতে পারে তবে মেহরাব বা মিনারের উপর তুফান চলবে। সবকিছু বরবাদ করে দেবে নিলয়। জি, ফরিদার সাথে ছোট স্যার সবসময় থাকে। মহিলা যদি কোনোভাবেই নীলয় স্যারকে মিমের বিষয়টা বলে তাহলে সমস্যা হবে। আচ্ছা, চোখ রাখো ওর উপরে। এরপরে কি করতে হবে সেটা আমি বলে দেব। কবিরের কথা শুনে মিন্টু বলতে গেলে একেবারে দৌড়ে চলে গেল অফিস থেকে। কবির চৌধুরী আবারও নিজের চিন্তার মাঝে হারিয়ে গেল। তাকে আবারও নতুন কিছু ভাবতে হবে। যেভাবে ভেবেছিল আরশিয়া আহমেদকে এড়িয়ে যাবে সেভাবে কাজটা করা যাবে না। নতুন করে কিছু করতে হবে, এমন কিছু যাতে আরশিয়া মেয়েটা কিছু না করতে পারে, আবার তার ছোট ছেলেরও যেন কোনো ক্ষতি না হয়। তার ছেলে যদি আরশিয়াকে পছন্দ করেই থাকে তাহলে মেয়েটার কোনো ক্ষতি করা যাবে না, অন্যভাবে সামাল দিতে হবে। নিলয় ফরিদার পাশে বসে আছে। ফরিদার সাদা ওয়ান টাইম প্যাকেটে খিচুড়ি খাচ্ছে। নিলয় এনে দিয়েছে। সামনে একটা বোতলে পানি রাখা। নাবিলা নিলয়কে সেদিন প্রপোজ করেছিল। নিলয় রাজি হয়েছিল, তার কারণ নিলয় জানতো নাবিলা মিনারের লোক। মিনারের সাথে তার শত্রুতা নেই, কিন্তু মেহরাবের সাথে তার শত্রুতা। কারণ মেহরাবের জন্য তার মা জারিফা তার থেকে চলে গেছে, আর মেহরাবের কাছে পৌঁছাতে মিনারের প্রয়োজন। সেই জন্য এখানে আসে, আর সেই সুবাদে নাবিলার সাথে তার খাতির করতে হয়। কিন্তু নিলয় এটা জানে রায়হান তার খবর পৌঁছানোর জন্য এসেছিল। ফরিদা খাবার খাওয়া শেষ হয়। সে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ বসে আছে। ফরিদা বেগম বিড়বিড় করে বলে, আমার মেয়ে কোথায়? ও খুব পায়েস খেতে পছন্দ করে। আমি কতদিন হলো তার জন্য রাঁধি না। আমার মেয়ের ইচ্ছে ছিল সে চাকরি করে আমাকে তার কাছে রাখবে। ওর বাবা আমাদের রেখে চলে যায়, একটা মহিলার সাথে থাকে। মিম কখনো তার বাবার সাথে দেখা করেনি। ওর ঢাকা ভার্সিটিতে চান্স হওয়ার সুবাদে ওর সাথে আমি ঢাকাতে এসেছিলাম। মেস খুঁজে পাচ্ছিলাম না, সবখানে বুক হয়ে যায়। ভার্সিটির সামনে বসেছিলাম, তখন ভার্সিটির দারোয়ান বলে তার কাছে একটি মেসের খবর আছে। মেসটা ভার্সিটি থেকে একটু দূরে, তবুও ভাড়া কম, নিরিবিলি। বেশ, আমরা মেসের ঠিকানা নিই। মেসের নাম আল নাফসা ছিল। আমি ওর সাথে যেতে চাচ্ছিলাম, এমন সময় গ্রাম থেকে কল আসে। আমার মা অসুস্থ হয়ে পড়ে।
আমার তাড়াতাড়ি চলে যেতে হয়। মিম একাই সব ম্যানেজ করে নিতে পারবে বলে জানায়। এরপর 1 মাস ওর সাথে আমার ঠিকমতো কথা হয়। একবার এসে দেখেও গিয়েছিলাম। হঠাৎ করে ওর ফোন বন্ধ পাই। তাকে কিছুতেই খুঁজে পাই না। ভার্সিটিতে এসেও খুঁজি। মিম নামের কেউ ভর্তি হয়েছিল, সে নাকি কোনো দিন ক্লাসও করেনি। বুকটা আমার কেঁপে ওঠে। আমি ঠিকানা জোগাড় করে মহিলা মেসে যাই। সেখানে গিয়ে জানতে পারি মিম নামের কেউ থাকে না, আর সেখানে গেটে থাকে ছেলে গার্ড। আমাকে ভিতরে ঢুকতেই দেয়নি। আমার মেয়ের কোনো হদিস পাই না। এরপর কয়েকজন ছেলে আমাকে মাথায় মেরে রাস্তার পাশে ফেলে দেয়। একটা ডাক্তার আমাকে সুস্থ করে, কিন্তু আমি ঠিকমতো সুস্থ হতে পারিনি। সেই ডাক্তার সব শুনে বলে, এভাবে আমি যদি তার মেয়েকে খুঁজি তবে পাবো না। পাগল হয়ে ঘুরে তাকে খুঁজতে হবে। মিনারেরা খুব খারাপ, ওরা মেরে ফেলতে পারে। আর মহিলা হোস্টেলটা ওর মালিকাধীন। তারপর থেকে আমি পাগল হয়ে ঘুরছি। আমি আমার মিমের খবর চাই। আমার মেয়ে কোথায় আছে খুঁজে দিবা বাবা? তুমি কে? আমাকে কেন এমন করে সেবা করো? আমাকে দেখে সবাই দূরে চলে যায়। পাগল বলে মিনারেরা আমাকে কিছুই বলে না। কেউ তেমন আমাকে সাহায্যও করেনি। ফরিদা বেগমের কথা শুনে নিলয় তার ব্যাগের চেন লাগালো। সামনের দিকে তাকিয়েই বলল, মনের তীব্র যন্ত্রণা, যেন নিঃশব্দে আগুনে পুড়তে থাকে আত্মা। কেউ দেখতে পায় না, কেউ বোঝে না, কিন্তু প্রতিটা নিঃশ্বাসের প্রশ্বাসে তার ছায় পড়ে। যখন হৃদয়ের ভিন্নতা ডুবে যায়, তখন পৃথিবীতে সব শব্দ নিষ্পাস হয়ে পড়ে। এই যন্ত্রণা কোনো আঘাত নয়, এটি একটা ধরো শূন্যতা, যেখানে অনুভব আছে কিন্তু ব্যাখ্যা নেই। মানুষ ভাবে কষ্ট মানেই কান্না, কিন্তু প্রকৃত কষ্ট তখনই হয় যখন চোখ দিয়ে জল আসে না। কেবল হৃদয়ের গভীরে জমে থাকা নিঃস্বার্থ আর্তনা সব কিছু গ্রাস করে নেয়। দুঃখ কখনো একা আসে না, সে সঙ্গে করে আনে আত্মার সমাচার, অপরাধবোধ এবং এক অন্তন্য প্রশ্ন, আমি কি সত্যি ভালোবাসার যোগ্য? তবুও এই যন্ত্রণায় হয়তো আমাদের মানুষ করে, কারণ সত্যিকারে যে ভেঙে পড়ে তারাই নতুন করে গড়ে ওঠার শক্তি পায়। যন্ত্রণা যদি না থাকতো তবে আত্মার গভীরতা পেতে না। মানে? আপনি যে পাগল ভেসেছিলেন সেটা প্রথম দিনই বুঝেছিলাম। আপনার হাতে কোনো ময়লা ছিল না, আপনার হাত পরিষ্কার ছিল, আপনার পায়ে তোলা কোনো ফাটার দাগ ছিল না। মনে হচ্ছিল খানিকটা আগে জুতা খুলে এসেছেন। তুমি বেশ বুদ্ধিমান। নিলয় মুচকি হাসলো। এমন সময় তাদের ক্লাস টিচার হারুন চিৎকার করতে করতে মাঠের ভিতরে আসলো। চিৎকার করে বলতে থাকে, কে বাঁচো, আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়েকে মিনারা তুলে এনেছে, ভার্সিটির পেছনে বাড়ির ভেতরে নিয়ে গেছে। তারা কয়েকজন দরজা আটকে আমার মেয়েকে নিয়ে গেছে ভেতরে। কিছুতেই দরজা খুলছে না, আমার মেয়েকে কেউ বাঁচাও। হারুন অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। নিলয় উঠে দাঁড়ায়। ফরিদা বলে, কোথায় যাচ্ছ? নিলয় হাত ছাড়িয়ে নেয়, স্যারের কাছে আসে। স্যার মাটিতে বসে কাঁদতে থাকে। হঠাৎ কারোর পা দেখতে পায় স্যার। মাথা উঁচু করে তাকাতেই দেখতে পাই নিলয় এসেছে। নিলয় স্যারকে টেনে তোলে, তারপর বলে, এই শহর বড্ড হিংস্র। এখানে মানুষ হাঁটে কিন্তু অনুভব করে না, স্বপ্ন দেখায় তারপর ছিঁড়ে ফেলে দেয়। দূর থেকে দেখবেন, কাছে এসে বুকে টেনে নেবেন, হাতে তালি দেবেন। দেওয়ালের ফাঁকায় ফাঁকায় জমে থাকা হাহাকার। এই শহরকে ভালোবাসবেন না, শুধু ব্যবহার করেন। অপেক্ষা করুন। নিলয় স্যারকে গাছের গোড়ায় বসিয়ে রেখে ভার্সিটির পিছন দিকে যেতে থাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আজকে হয়তো নিলয়ের লাস্ট দেখবে সবাই। তারপর নিলয় ভার্সিটির পিছনে আসে। মিনি পার্ক বানানো, সেখানে রেস্ট রুম আছে, বিশেষ গেস্টদের জন্য বানানো। নিলয় রুমের দরজার কাছে এসে কড়া নাড়ে, খুব জোরেই কড়া নাড়ে। ভিতর থেকে রাহান চিৎকার করে বলে, কে রে শালা, যা ভাগ এখান থেকে। স্যার আসছেন নাকি? আর একটু অপেক্ষা করেন, আপনার মেয়েকে ফেরত দেব। সবে তো শুরু করলাম। নিলয় আরও জোরে কড়া নাড়তে থাকে। মিনার তখন স্যারের মেয়ের গা থেকে ওড়না খুলেছে, ইঞ্জেকশন দিয়েছে হাতে। মেয়েটা কথা বলতে পারছে না ঠিক মতন। মিনার বুকেও হাত দিয়েছে, বাধা দিবার শক্তি নেই মেয়েটার।
কিন্তু খুব জোরে দরজায় কড়া নাড়ার শব্দে মিনার বেশ বিরক্ত হয়। সে চিৎকার করে বলে, দেখ তো কোন মাদার আসছে, সালাকে হাত মোড়া কর। মিনারের কথা শুনে রাহান, সুজন, আতিক এগিয়ে আসে। দরজাটা খুলতেই দেখে নিলয় দাঁড়িয়ে আছে, পিছনের নাবিলা। সে দৌড়ে আসছে নিলয়কে বাধা দেবার জন্য। নাবিলা এগিয়ে আসতে থাকে। রায়হান নিলয়ের বিষয়ে জানে না। মিন্টু কেবল রায়হানকে হায়ার করেছিল এই ছেলেটার খবর জানতে, কিন্তু রায়হান সেটা পরে করেনি। নিলয়কে দেখেই বলে, মিনার নতুন ছেলে ডাকছে। সালারে ভিতরে নিয়ে আয়। ঠিক আছে, আজ তো তুই মরছিস। নিলয়, যাও না, ওরা এখানে মেরে ফেলবে। পিছনে স্যার আর ফরিদা দৌড়িয়ে আসছে। রায়হান নিলয়ের হাত ধরে ভিতরে নিয়ে যায়। নিলয়কে দেখে মিনার এগিয়ে এসে গালে একটা ঘুষি দেয়। সালা, নিজেকে কি মনে করিস? সেদিনের ক্লাসের কথাটা ভুলিনি। তোকে মারবো আজকে, তোর লাশও পাবে না কেউ। নিলয় কিছু না বলে স্যারের মেয়ের দিকে তাকায়। গায়ে শুধুমাত্র ব্রা পরে আছে। নিলয় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনার ওর লোকদের বলে, সালারে পিটা, আমি আমার কাজ করি। মিনার কথাটা বলে এগিয়ে যায় মেয়েটার দিকে। এমন সময় একটা খুব আস্তে ভীষণ রকমের যন্ত্রণা আর দম আটকে যাওয়ার আত্মচিৎকারে মিনার ঘুরে তাকায়। সুজন নামের একটা ছেলের কানের ভিতর দিয়ে একটা চিকন ছুরি ঢুকিয়ে দিয়েছে নিলয়। সুজন সেখানেই থপ করে পড়ে যায়। ভয়ে ওদের তিনজনের হাত পা কাঁপছে। নিলয় দুজনের গা থেকে শার্ট খুলল, তারপর মেয়েটার দিকে এগিয়ে সেটা পরিয়ে দেয়। আতিক এগিয়ে আসে। নিলয় তার কোমরে গোজা পিস্তলটি আতিকের চোখ সোজা তাক করে, ট্রিগারে চাপ দেয়। ঠাস করে শব্দ হয়। বাইরে থেকে তিনজন কেঁপে উঠল। নিলয় মরে গেছে। দরজা ভিতর থেকে বন্ধ। স্যার কাঁদতে থাকে। মিনার আর রায়হানের সারা শরীরে ভয়ে এক বিশাল স্রোত বয়ে যেতে থাকে। সাক্ষাৎ মৃত্যু দেবতা যেন ওদের সামনে দাঁড়িয়ে। ওরা যেন খুব বড় একটা ভুল করে ফেলেছে নিলয়কে এখানে এনে। রায়হান কোনো কিছু না ভেবেই নিলয়ের পা জড়িয়ে ধরে। কাঁপা কাঁপা গলায় বলল, ভাই ভাই আপনি কে? শকুন যতই উপরে উঠুক না কেন, তার চোখ সবসময় নিচের দিকেই তাকিয়ে থাকে, শিকার করার নেশায়। সে আকাশে উড়লেও নিচের দিকে থাকে তার নজর। আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নিলয়। এখানে এসেছি মিমির জন্য, তার বাবার কাছে পৌঁছানোর জন্য। আমার আরও একটা পরিচয় আছে, বিজনেসম্যান ও আন্ডারওয়ার্ল্ডের নেতা করিম চৌধুরীর ছোট ছেলে আমি। ভাইয়া, আমারে মাফ করে দেন, আমি ভুল করেছি, আমাকে দয়া করে মারবেন না। নিলয় মুচকি হাসে। সুজন কান থেকে ছুরিটা বের করে, তারপর রায়হানের গলায় সোজা ঢুকিয়ে দেয়। নিলয় মিনারকে বলে, মিমের সাথে কি করেছিস? মিম মিম ওই পাগলের মেয়ে। হ্যাঁ, সত্য বল, বেঁচে যাবি। মিম আমার হোস্টেলে ভর্তি হয়, তাকে প্রথম দেখেই ভালো লাগে, তাকে বিছানায় আসার প্রস্তাব দিই। সে আমার হোস্টেলের কথা জানে, সেখানে মেয়েদের নিয়ে রাতে বিজনেস করি। সে সব কিছু তার ফোনে ভিডিও করে, আমার সব কিছু সে প্রকাশ করার হুমকি দেয়। আমরা তাকে মেরে ম্যানহোলের ভিতরে ফেলে দেই। ওকে, গুড বাই। নিলয় তার পিস্তল দিয়ে মিনারকেও গুলি করে দেয়। তারপর নিলয় মেয়েটাকে নিয়ে বাইরে বের হয়। নীলাকে দেখে সবাই অবাক হয়। পিছনে মেয়েটা। স্যার এসে তার মেয়েকে জড়িয়ে ধরে। তারপর আরশিয়া চোখ মিলে কিছু সময় সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুটা সময়। তারপর একটু কাত হয়ে জানলার দিকে তাকালো। সন্ধ্যা থেকে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভিতরে। চারিদিকটা অন্যরকম লাগছে। আয়েশা নিজের কাছে কেবল যেন অদ্ভুত লাগছে। ইদানিং এই ব্যাপারটা শুরু হয়েছে। কাজকর্ম থেকে ফোকাস সরে যাচ্ছে। এমনটা তার সাথে এর আগে কোনো দিন হয়নি। এই ছেলের সাথে পরিচয় হওয়ার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে। মানুষের জীবন কেন এমন হবে? সে নিজের জীবনটা তো নষ্ট করেছে, সেই সাথে আশেপাশের মানুষগুলোতেই প্রভাবিত করে ফেলেছে। খুব দ্রুতই নিলয়ের কাছ থেকে দূরে চলে যাওয়া উচিত। কিন্তু আরিশা দূরে যেতে তো পারছেই না, বরং তার কাছে চলে আসছে। আরিশা কি কোনোদিন ভেবেছিল যে এমনভাবে একজনের সাথে পরিচয় হবে? দুনিয়ায় এত ছেলে থাকতে সে কি না এমন একজনের সাথে তার ভাব হচ্ছে, যার বাবা এদেশের সব বড় অর্গানাইজড ক্রাইমের হেড। দেশে যত রকমের অর্গানাইজড ক্রাইম হয় সেটার নিয়ন্ত্রক নিলয়ের বাবা কবির চৌধুরী। যতই নিলয় তার বাবার সাথে না থাকুক বা তার সাথে কোনো সম্পর্ক না রাখুক, নিলয় যে তার ছেলে এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।
আরিশার পাশ ফিরে শুলো। নিলয় ঠিক ওর পাশেই শুয়ে আছে। আজকে সে ভার্সিটি থেকে এসে আর বাইরে বের হয়নি নিলয়। ঘুমন্ত চোখের উপর চাঁদের আলো এসে পড়েছে নিলয়ের। অদ্ভুত মায়াময় লাগছে মুখটা। আরিশার মুখে আপনা আপনি একটা হাসি দেখা দিল। ছেলেটার চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে ওর। কি অদ্ভুত এই মানুষের মন। কদিন আগেও এই ছেলেটাকে চিনতো না। কোনোদিন এই ছেলের সাথে তার ভাব হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। গলির মোড়ে ওই ঘটনার পর থেকে নিলয়ের প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল। কেন হয়েছিল সেটা আরশিয়া জানার নেই। ছোটবেলা থেকে সে কখনোই অন্যের সাহায্য নিতে অভ্যস্ত নেই। যা করছে জীবনের সব নিজে নিজেই। কারোর সাহায্য নিলে সেটা সাথে সাথেই ফেরত দেওয়ার চেষ্টা করতো সবসময়। কিন্তু নিলয়ের সাহায্যের ব্যাপারটা ছিল অন্যরকম। কোনোভাবে সেটা ফেরত দিতে পারার কথা না। মনের ভিতরে তাই একটা অস্বস্তি বোধ করছিলই। তারপরে বসুন্ধরাতে ছেলেটার সাথে আবার দেখা হয়ে গেল আরশিয়ার। নিলয় যখন বলল সে কিছু সময়ের জন্য তার প্রেমিকার ভূমিকাতে অভিনয় করতে, তখন প্রথমে একটু মেজাজ গরম হয়েছিল, তবে সেটা সামলে নিয়ে রাজি হয়ে গেল। ওর প্রাক্তন প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিল। আরিশার সত্যিই মজা লাগতে শুরু করলো তখন। নাবিলা মেয়েটা নিলয়ের গরিব চালচলন দেখে প্রতারণা করে নিলয়কে ছেড়ে গেছে। আরশিয়া এই ব্যাপারটা একদম সহ্য করতে পারে না। আরশিয়ার এইরকম মেয়েদেরকে কষে একটা চড় মারতে ইচ্ছা করে। যদি ভালো চাকরি আর ভবিষ্যতে তাদের প্রধান লক্ষ্য থাকে, তাহলে বাবু তোমরা কেন প্রেম পীড়িতের ভিতরে যাবা? একেবারে ভালো চাকরিওয়ালা বড়লোক ছেলেকেই ধরো না। তা না, তোমরা নিজেদের পছন্দ মতন ছেলেকে পছন্দ করবে, প্রেম করবে, তাকে স্বপ্ন দেখাবে, তারপর নিজেও ভালো চাকরি বোঝা চাপিয়ে দেবে। কেন? আরশিয়া সব শুনে এই জন্যই রাজি হয়েছিল। এবং নাবিলা নামের মেয়েটার মুখের ভাব দেখে আরশিয়া সত্যিই ভালো লাগছিল। নিলয় যে ওকে ছেড়ে আরশিয়ার সাথে নতুন সম্পর্ক করেছে, এটা নাবিলা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সেদিন নিলয়ের সাথে মজা করে মুভি দেখেছিল আরশিয়া। সময় তার ভালোই কেটেছিল। আরশিয়া ভেবেছিল ওখানেই বুঝি সব শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। ঠিক তার পরের দিনই নিলয়ের সাথে আবার দেখা হলো। এবার অবশ্য নিলয় নিজেই দেখা করতে এসেছিল। ওর অফিসের গেস্ট রুমেই বসেছিল নিলয়। নিলয়কে দেখে বেশ অবাক হয়েছিল, সেটা সে লুকানোর চেষ্টা করেনি। আপনি এখানে? দেখা করতে এলাম। তাই বলে সোজা ডিভি অফিসে? নিলয় হাসলো। কিছু সময় টুকটাক কথা বলার পর নিলয় বলল, আপনি কি সত্যি করিম চৌধুরী আর মেহরাবের পিছনে লেগেছেন? আরশিয়া খানিকটা অবাক হয়ে দেখলো যে নিলয় নিজের বাবাকে নাম ধরে ডাকছে। মেহরাব নিলয়কে চেনে। আরশিয়া তীক্ষ্ণ চোখে কিছু সময় তাকিয়ে রইল নিলয়ের দিকে, তারপর বলল, হ্যাঁ, তার শেষ আমি দেখেই ছাড়বো, সাথে মিনার আর মেহরাবকেও। তাহলে আপনাকে বলে রাখি, আপনার এই লড়াইয়ে কিন্তু আপনি একা। আপনি কারো সাহায্য পাবেন না, এমনকি আপনার ডিপার্টমেন্ট থেকেও না। আপনার উপরে হামলা হবে। ওই দিন গলির মোড় থেকে ওরা কয়েকজন আপনাকে দৌড় দেয়, বাকিজন আপনাকে মারতে চেয়েছিল। আপনার লোকেরা ইচ্ছে করে সেখান থেকে সরে যায়। আরশিয়া খানিকটা অবাকই হয়েছিল সেদিন। হুট করে ডিবি অফিসারকে অ্যাটাক করবে, ওরা চাইলেই তাকেও মেরে ফেলতে পারত, কিন্তু তার বিপরীতে পালিয়েছে। প্রথমে আরশিয়া ঠিক বুঝতে পারেনি, পরে নিলয়ের মুখে কবির চৌধুরীর নাম শুনে কারণটা বুঝতে পারে। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আপনার উপর আবারও হামলা হবে। আমার যদি তাকে চিনতে ভুল না হয়, তাহলে আপনার 24 ঘন্টার খবর তার কাছে আছে। হয়তো এর পরের বার যখন হামলা হবে, তখন আমি থাকবো না। তখন কি করবেন? আপনার উপর যতগুলো অফিসার আছে সবগুলোর সাথে করিম চৌধুরী ওঠা বসা। হয়তো সে আপনাকে কিনতে পারেনি, তাই আপনি ওনার শত্রু। আরশিয়া এবার সরু চোখে তাকালো নিলয়ের দিকে। ছেলেটা কি ওকে হুমকি দেওয়ার চেষ্টা করছে? বাবার হয়ে নিজে এসেছে ওকে হুমকি দিতে? ওর মুখটা একটু শক্ত হয়ে এলো। নিলয় সেদিকে না তাকিয়ে বলল, কেবল যে আপনার উপর বিপদ আসবে সেটা না, আপনার ফ্যামিলির উপরেও আসবে। বিশ্বাস করুন, তার মতো ভয়ঙ্কর মানুষ নেই। আপনি কেন এসেছেন আমাকে তাই বলুন। আমার কাছে কি চান? আমি আপনাকে সাহায্য করতে চাই। সাহায্য? কিভাবে? আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে যান। মানে? আরশিয়া সত্যি অবাক হয়ে গেল। কি বলবে বুঝতে পারলো না। নিলয় বলল, আমার গার্লফ্রেন্ড হয়ে যান, তাহলে আপনার কিংবা আপনার ফ্যামিলির উপর কোনো বিপদ আসবে না। আপনি আপনার কাজে ঝামেলা ছাড়াই চালিয়ে যেতে পারবেন। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনার গার্লফ্রেন্ড হলেই আমার উপর আর হামলা হবে না? নিলয় এবার একটু হাসলো, তারপর বলল, আমি তাকে চিনি, তাই বললাম।
যাক, সেটা আপনার ব্যাপার। আমি আমার কথা বললাম, বাকিটা আপনার ব্যাপার। আজকে আসি, আপনার উত্তরটা জানাবেন। এই বলে নিলয় উঠে দাঁড়ালো, তারপর দরজার দিকে পা বাড়ালো। আরশিয়া হঠাৎ পিছন থেকে বলল, আপনি কেন আমাকে সাহায্য করতে চাইছেন? নিলয় দাঁড়ালো একটু, তারপর পিছন ফিরে তাকালো, বলল, কারণ ওই মানুষটার জন্য আমার মা মারা গেছে। মেহরাব তার বন্ধু ছিল। মেহরাব আর উনি আমার মাকে মেরেছে। আরশিয়া নিলয়ের কণ্ঠে তীব্রতা দেখে সত্যি অবাক হয়ে গেল, আর কিছু জানতে চাইলো না। তারপর থেকেই তাদের দেখা হতে থাকলো, কিন্তু ঝামেলা বেঁধে গেল অন্যখানে। সপ্তাহখানিক পর এক বৃষ্টির সময় নিলয় হাজির হলো। ওকে ডেকে নিয়ে গেল বৃষ্টির ভিতরে। বৃষ্টির মাঝে ওরা মিন্টু রোডের ভিতরে হাঁটাহাঁটি করলো, দৌড়ঝাঁপ করলো। আরশিয়া খানিকটা অবাকই হচ্ছিল এটা দেখে। এত বড় হয়েও নিলয়ের মাঝে কি পরিমাণ ছেলে মানুষই রয়ে গেছে। তীব্র বৃষ্টির মাঝে আরশিয়া ভিজে চমৎকার লাগছিল অবশ্য। এরকমভাবে কবে শেষ বৃষ্টিতে ভিজেছে সেটা আরশিয়ার মনে নেই। হাঁটতে হাঁটতে একটা রাস্তা দিয়ে একটা গাড়ি তীব্র গতিতে চলে গেল। রাস্তার পানিটা তখন ছিটকে আসছিল আরশিয়ার দিকে। নিলয় তখনই ওর সামনে চলে এলো, একেবারে আরশিয়ার কাছাকাছি। নিজের শরীর দিয়েই ময়লা পানিটা আটকালো নিলয়। নিলয় আরশিয়ার এত কাছে চলে এসেছিল যে দুজন কেবল দুজনের দিকে তাকিয়েছিল। তারপরে কিভাবে দুজন দুজনকে চুমু খেলো সেটা ওরা কেউ বলতে পারবে না। পাতানো প্রেম কিভাবে সত্যি হয়ে গেল সেটা দুজনের কেউ বলতে পারলো না। এখন দিনের একটা সময় আরশিয়া নিলয়ের কথা ভাবে। ওর ভাবতে ভালো লাগে। এই বয়সে এসেও যে ও এভাবে প্রেমে পড়বে সেটা আরশিয়ার ভাবতেও পারেনি। আরশিয়া নিলয়ের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল কিছুটা সময়। এতক্ষণ সে আগের কথাগুলো ভাবছিল। এভাবে তাকিয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়ল। সকালে কারোর চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল আরশিয়ার। চোখ মেলে কিছু সময় বুঝতে পারলো না কোথায় আছে সে। তারপরে সব মনে পড়ে গেল। আরশিয়ার ফোন বাজছে। সে নিলয়ের চিলেকোঠায় রয়েছে। নিলয়ের এই চিলেকোঠা 8 তলায় বিল্ডিংয়ের উপরে। আরশিয়া ফোন হাতে নিয়ে বাইরে আসে, ছাদে দাঁড়িয়ে রিসিভ করে। রাফাত কল করেছে। ম্যাম, আপনি কোথায়? ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? মন্ত্রী ছেলে মিনার খুন হয়েছে। মানে মেহরাবের ছেলে মিনার খুন? হ্যাঁ ম্যাম, সাথে ওর বন্ধুরাও। লাশগুলো বড় ব্রিজের পাশের খাদে পাওয়া গেছে। আজকে ভোরে একজন জেলে লাশগুলো দেখেছে। পুলিশকে কল করে সে সেখানে গিয়ে জানায় যে লাশগুলোর মিনার আর তার বন্ধুর। কি? ওদেরকে মারলো কে? জানি না, তবে মেহরাবের সন্দেহ কবির চৌধুরীর উপরে। কিন্তু খুনের ধরনগুলো কবির চৌধুরীর স্টাইলে নয়, খুবই হিংস্রভাবে মেরেছে ওদের। আচ্ছা, আমি একটু পরেই আসছি। আরশিয়া ফোন কেটে দেয়। রুমের ভিতরে আসতেই কিছু সময় ফ্রিজ হয়ে গেল। নিলয় এক পাশে দাঁড়িয়ে আছে, তার ঠিক সামনেই তার প্রাক্তন প্রেমিকা নাবিলা দাঁড়িয়ে আছে। আরশিয়ার ঘরে ঢুকতেই নাবিলা বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। নাবিলা ঠিক যেন বিশ্বাস করতেই পারছে না যে আরশিয়া এখানে থাকতে পারে। আরশিয়া এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েনি এর আগে। কি বলবে আর কি বলা উচিত কিছুই বুঝতে পারল না সে। নাবিলা হাততালি দিল একটা, তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলল, বাহ, এত দূর! বাহ, আমার হাতও ঠিক মতো ধরতে পারো না। আর এই মেয়ের সাথে এক বিছানায়? এই মেয়ে দেখছি খুবই ফাস্ট, দ্রুত। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। সে মুচকি হাসছে, কিন্তু আরশিয়ার কান গরম হয়ে উঠল। তার এখন আর চুপ করে থাকাটা মানায় না। সে একটু এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কথাবার্তা সাবধানে। ও প্লিজ, আমি তোমার সাথে কথা বলবো না। আরশিয়ার চোখ ছলছল করে উঠল। আরশিয়া নিলয়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমরা কথা বলো, আমি চলে যাই। আরশিয়া ঘরের ভিতরে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, তখনই নিলয় বলল, দাঁড়াও, তুমি কেন যাবে? নাবিলা, তুমি কেন এসেছো এখানে? মানে তুমি কি বলছো? তুমি কেন এসেছো? তুমি খুব পরিষ্কার কণ্ঠে আমাকে নিজের জীবন থেকে চলে যেতে বলেছ। আমি চলে এসেছি। সম্পর্ক তুমি শেষ করেছো, নতুন একজনকে নিয়ে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছ বিয়ে করার জন্য। আমি যদি মুভ করতে পারি তাহলে সমস্যা কোথায়? তুমি চলে যাও প্লিজ। নাবিলা আর কোনো কথা বলতে পারল না। ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ালো। আরশিয়া তখনও দাঁড়িয়ে আছে। নিলয় ওর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো, তারপর বলল, নাস্তা করবেন না? আরশিয়া ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে এলো। নিলয় আবার বলল, সরি, সকালটা এভাবে শুরু হবে ভাবিনি। আমিও না, তবে বেশ ভালোই হয়েছে। ভালো? হ্যাঁ,
আমি আরও পরিষ্কার ধারণা পেলাম তোমার ব্যাপারে। কি ধারণা? সেটা থাকো, আমার যা বুঝে নেওয়ার নিয়েছি। আচ্ছা থাকো, বের হতে হবে। মিনার খুন হয়েছে। মেহরাবের ধারণা কবির চৌধুরী খুনটা করিয়েছে পুরনো শত্রুতার রেস ধরে। পুলিশ ব্রিজের নিচে লাশ পেয়েছে। কেউই জানে না কখন ঘটনাটা হলো। কেসটা দেখি কতদূর নিয়ে যাই। আসি এখন। আসিয়া চলে গেল। কবির চৌধুরী তার বড় ছেলে নেহানের সাথে ব্যবসার কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছিল। এমন সময় মিন্টু দরজা থেকে মাথা তুলে ভিতরে তাকালো। কবির চৌধুরী বলল, কি ব্যাপার মিন্টু? স্যার সময়ে সময়ে রিপোর্ট দিতে বলেছিলেন ছোট স্যারের ব্যাপারে, আর আরও একটা ঘটনা ঘটেছে, শুনবেন না? বাবা, তুমি এখনো নীলয়ের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছো কেন? সে নিজের ইচ্ছেতে গেছে, ইচ্ছে হলে চলে আসবে। আমি তাকে চিনি, সে কোনোদিন আসবে না। সেটা তো তার নিজের চয়েস, এখানে আমাদের কি বলার আছে? তুমি কেন কষ্ট পাইছো? কবির চৌধুরী কিছু বলতে গিয়েও বলল না। সে মিন্টুকে ভিতরে আসতে বলল। মিন্টু টেবিলের সামনে এসে দাঁড়ালো। কবির চৌধুরী বলল, নতুন কিছু? জি স্যার, প্রথমটা হলো মেহরাবের ছেলে খুন হয়েছে, মিনারের লাশ পাওয়া গেছে। আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। অর্করা ওদের লাশ ভার্সিটি থেকে নিয়ে ব্রিজে ফেলেছে। বুঝতে পারছেন কি হতে যাচ্ছে? মেহরাব আপনাকে সন্দেহ করছে। এই ছেলেটা ভালো হলো না, নিলয়ের যেন কিছু না হয়। স্যার, ছোট স্যারের কিছুই হবে না, অফিসারের সাথেই থাকেন। মানে? স্যার আমার মনে হচ্ছে ওই লেডি অফিসারের সাথে ছোট স্যারের সিরিয়াস কিছু শুরু হয়েছে। মনে হওয়ার কারণ? কেন লেডি অফিসার? আরিশা আহমেদ। নিহানের চোখে এবার তীব্র বিস্ময় দেখা গেল। সে আরশিয়া আহমদকে ভালো করেই চেনে। আরশিয়া আহমদই সেই অফিসার যে ওর পিছনে লেগেছে বেশ কিছুদিন ধরে। কবির চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এসব কি বাবা? দুনিয়াতে আর মেয়ে পেল না, সে অফিসারটার কাছেই যেতে হলো? ব্যাপারটা ঘটে গেছে, তাকে সরানোর হুকুম দিয়েছিলাম, কিন্তু মাঝখান দিয়ে নিলয় এসে হাজির হয়। তারপর নিলয় নিজ থেকেই ওই আরশিয়ার আহমেদের কাছে গিয়ে হাজির হয়েছে। আমার কাছে প্রথমে মনে হয়েছিল নিলয় এটা ইচ্ছে করে করছে, মেয়েটাকে রক্ষা করার জন্য, কিন্তু এখন দেখি ব্যাপার সব অন্যরকম হয়ে যাচ্ছে। তা কি হয়েছে? এই মেয়ে আমাদের জন্য হুমকি বহুরূপ, তুমি খুব ভালো করেই জানো, তাহলে তাকে সরিয়ে দিচ্ছ না কেন? কবির চৌধুরী কিছু সময় চুপ রইল, তারপর বলল, শোনো, তোমাকে একটা কথা আমি ভালো করে বলে দেই। আমরা যাই করি, যেমনই করি না কেন, আমাদের লড়াই সবসময় সামনের মানুষটার সাথে হবে, সরাসরি, কখনো তার ফ্যামিলির বা বন্ধুর বান্ধবের সঙ্গে নয়। তুমি জানো এই নিলয়ের ব্যতিক্রম হলে কি হবে? এই কারণে তোমার মাকে আমি হারিয়েছিলাম। আমি চাই না এমন কিছু আর ঘটুক। সে তোমার ছোট ভাইয়ের বন্ধু, সে এখন আমাদের ফ্যামিলি, তার কোনো ক্ষতিও কোনোভাবেই করা যাবে না। পরিষ্কার বুঝতে পারছো? এই কথা যেন নড়চড় না হয়। আমি অন্যভাবে তার সাথে মোকাবেলা করব, কিন্তু ক্ষতি না। পরিষ্কার হয়েছে কথা? নিহান কথা বলল না। কবির চৌধুরী তখন ঠান্ডা কণ্ঠে বলল, কথা পরিষ্কার হয়েছে? নিহান এবার একটু ভয় পেল যেন, তারপর বলল, জি বাবা। হ্যাঁ, যাও, তুমি যা করতে বললাম সেটা করো। আমি তোমার সাথে পরে কথা বলবো। নিহান খানিকটা অসন্তুষ্ট ভাবেই উঠে দাঁড়ালো, তবে কিছু বলল না। আর বাবার হুকুমের বিপরীতে যাওয়ার সাহস তার নেই। নিহান চলে যেতে কবির চৌধুরী মিন্টুর দিকে তাকালো আবার, তারপর বলল, তোমার এইরকম মনে হওয়ার কারণ? গতদিন আগে আরিশা আহমেদ অফিস থেকে ছুটি নিয়েছে এবং এই পুরোটা সময় সে ছোট স্যারের সাথেই থাকছে, একেবারে পুরোটা সময়। ইউ মিন ওর বাসায়? হ্যাঁ, কখনো স্যারের ওই চিলেকোঠায়, আবার কখনো আরিশা ম্যাডামের কোয়ার্টারে। ওই মেয়ের সাথে কেউ থাকে না? থাকে স্যার, বাবা মা আছে, এক ছোট ভাই আছে। ছোট ভাইয়ের পরীক্ষা শেষ হওয়ার কারণে তারা গ্রামের বাড়িতে গিয়েছে।
কবির চৌধুরী কিছু সময় চিন্তিত হলেন। এই মেয়ের ব্যাপারে তিনি কি করবেন ঠিক বুঝতে পারছে না। প্রথম থেকে এর দিকে আরো ভালো করে নজর দেওয়া দরকার ছিল। যদিও এখন বিপদের কিছু নেই, কিন্তু অস্বস্তি লাগছে তার। মিন্টু বলল, স্যার আরেকটা ঘটনা। কি ঘটনা? ওই যে নাবিলা ছিল না, তার আবার কি হলো? সে বারবার স্যারের বাসায় গিয়ে হাজির হচ্ছে। মনে হয় সে আবার স্যারের কাছে ফিরে আসতে চাচ্ছে। গতকাল সে নিজের হাতের রগ কেটে ফেলেছে, এখন হাসপাতালে আছে। কবির চৌধুরী খানিকটা দ্বিধাদ্বন্দ্বিত বোধ করলেন। আজকালকার ছেলে মেয়েদের কে আসলেই বুঝতে পারে না, এদের মাথার ভিতরে কি চলে কে জানে। মিন্টুর দিকে তাকিয়ে বলল, এই মেয়ের সাথে আমার দেখা হওয়ার একটা ব্যবস্থা করো। সুস্থ হলে নিয়ে আসবে আমার কাছে, ঠিক আছে? জি স্যার, তবে মেহরাবের ঘটনা। সেসব ভাবতে হবে না, মেহরাবকে তুলে আনো। স্যার সে তো মন্ত্রী। তো নিলয় তার কাছে পৌঁছে যাওয়ার আগেই তাকে আমার কাছে আনো। ঠিক আছে স্যার। মিন্টু বের হয়ে যায়। কবির গভীর চিন্তায় হারিয়ে গেল। কিছু একটা করতেই হবে, কিন্তু কি করবে? আরশিয়া লাশের পোস্টমর্টম করিয়েছে। সে মিনারকে লাস্ট কোথায় দেখেছে জানতে পারছে। ভার্সিটিতে দেখেছিল। ভার্সিটির ছেলেমেয়েরা জানিয়েছে স্যারের মেয়েকে তুলে নিয়ে যায় মিনার পিছন দিকে। সেখানে আরশিয়া এসে দেখে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনো রক্ত, হাতাহাতি কিংবা গোলাগুলির চিহ্ন অবধি নাই। স্যারকে জিজ্ঞাসাবাদ করতে জানিয়েছে, তারা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার আগে মেহবার আসে সেখানে। মিনারাকে নিয়ে যায়, তাকে হেনস্থা পুরোটা করার আগেই তাকে রেখে যায়। এরপর আর জানি না। তারপর আসলে কি ঘটেছিল কেউ জানে না। একটা গাড়ি আসে, তারপর সেই গাড়িটা কিছু সময় পর বের হয়ে যায়। গাড়ির ভিতরে লাশ নিয়ে চলে যায় নিলয়ের লোকেরা। রুমটাও পরিষ্কার করে দিয়ে যায়। ফরিদা বেগম জানতে পারে তার মেয়ের কথা। মিম খুন হয়েছে 3 মাস আগে। নিলয়ের কথা মতন ফরিদা কেস করে থানায় মিনারের নামে। তারপর ম্যানাহোলের থেকে মিমের কঙ্কাল উদ্ধার করা হয়। ফরিদা মেয়ের কঙ্কাল নিয়ে গ্রামে চলে যায়। আর নাবিলার পরিবারের উপর নজর রাখা হবে বলে নাবিলা ভয়ে কাউকে কিছু বলেনি। স্বাভাবিকভাবে সে নিলয়ের পিছনে ছুটছে, আর স্যার ঘটনাটা পাল্টিয়ে দেয়। ফলে মিনার কোথায় কখন খুন হয়েছে তা কেউ জানেন না, আর কে ধরেছে সেটাও অজানা। আরশিয়ার কোনো হদিশ পাচ্ছে না। হঠাৎ রাফাত বলে, ম্যাম, কালকে নিলয়কে দেখেছিলাম, ভার্সিটিতে গিয়েছিল। মিনারের সাথে তো তার ঝামেলা লেগেছিল। তাকে কিছু জিজ্ঞেস করে দেখুন, কিছু পাওয়া যায় কিনা। আরশিয়া রিপোর্ট হাতে নিয়ে রাফাতের কথা শুনল। নিলয় তো কালকে সারাটার সময় তার সাথেই ছিল। সকালে ভার্সিটিতে যাওয়ার সময় বলেছিল ফরিদা পাগলির সাথে দেখা করে চলে আসবে। গিয়েছিল একটা শার্ট পরে, আবার আসার সময় অন্যটা পরে এসেছিল। আরশিয়া বুঝতে পারছে না কি হয়েছে। সে নিলয়কে কল দেয়। নিলয় মেহরাবের সামনে বসে আছে। মেহরাব হাত পা বাঁধা। মেহরাব বাড়ি থেকে বের হয়েছিল। রাস্তায় আসতেই একটা গাড়ি তার সামনে আসে। নিলয়ের লোকেরা এসে গাড়ি থেকে টেনে বের করে মেহরাবকে। মেহরাবের সিকিউরিটিকে গুলি করে ওরা। মেহরাব চোখ থেকে কাপড় খুলে দেয়। দেখে কবিরের ছোট ছেলে নিলয় বসে আছে। নিলয়, তুমি? হ্যাঁ, তোর ছেলেকে আমি মেরেছি। জানতাম। সে কি করেছে? সে তেমন কিছু করেনি, শুধু বাঘের শিকার করার খাবারে কুকুরের মতো ভাগ বসাতে চেয়েছিল। পুঁথিতে লয় চায়, আমার সাথে ঝামেলা করেছিল, মেরে দিয়েছি। কৈফত দেওয়ার সময় নেই, ইচ্ছে হয়েছে মেরে দিয়েছি। আমাকে তুলে আনছো কেন? আমার মায়ের খুনিকে তো মরতেই হবে। বল বশির কোথায়? আমি জানি না। বশির তোর ছোট ভাই, বল সে কোথায়? আমি সত্যিই জানি না। বলবি না যখন? নিলয় গুলি চালায় মেহরাবের কপালে। মেহরাব মরে যায়। শোন, দেশ থেকে এখন চলে যা। মন্ত্রীকে মারার জন্য তোর নামে কেস হবে। তোর নাম গডফাদার, আর সে যেন ভাবে তুই খুনটা করেছিস। অর্ক বলে, ঠিক আছে স্যার। নিলয় আরশিয়ার দেওয়া কল রিসিভ করলো। আরশিয়া বলে, কোথায় তুমি? লাইব্রেরিতে নতুন বই এসেছে, তাই নিতে আসলাম। তুমি কোথায়? ও আচ্ছা, পরে দেখা করব। আরশিয়া কল কেটে দেয়। কিছু সময় পর জানতে পারে মেহরাব খুন হয়েছে, আর খুনি দেশ থেকে পালিয়েও গিয়েছে। ওর নাম গডফাদার। সে মিনারকে খুন করেছে। মিন্টু এসেছে কবিরের কাছে। মিন্টু বলে, স্যার মেহরাবের কাছে পৌঁছানোর আগে ছোট স্যার তাকে তুলে নিয়ে যায়, মেরেও ফেলেছে। অর্ক চলে গেছে দেশের বাইরে। খুনগুলো নিলয় করে, অর্কের নাম হাইলাইট করেছে। নিলয় স্যার এখন সাধারণ ছেলে হিসেবে বইয়ের দোকানের দিকে যাচ্ছে।
অফিসার যেন জানতে না পারে নিলয় সব করেছে। নিলয় আর ভালো হলো না। সপ্তাহখানিক পর আরশিয়ার মন ইদানিং কোনো কারণ ছাড়াই ভালো থাকে। এর পিছনে যে নিলয়ের হাত আছে সেটা কাউকে বলে দিতে হবে না। ছেলেটার মাঝে অন্যরকম কিছু একটা আছে। আরশিয়া সেটা পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু তার ভিতরে যে কি আছে সেটা কিছুতেই বুঝতে পারছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিলয় কোনোভাবেই তার বাবার মতো নয়। তার বাবাকে সে ঘৃণা করে। আরশিয়া এই ব্যাপারটা এখনো পরিষ্কারভাবে জানতে পারেনি, নিলয়ের কাছে জিজ্ঞাসা করতেও পারেনি। কেবল সে জানে বছর 4 আগে একবার কবির চৌধুরীর উপর হামলা হয়েছিল। কবির চৌধুরী তখন গাড়িতে করে তার বাসার দিকে যাচ্ছিল, সাথে তার স্ত্রীও ছিল। হামলাতে কবির চৌধুরী কিছু না হলেও তার স্ত্রী অর্থাৎ নিলয়ের মা মারা যায়। যদিও তার বছরখানিক আগে নিলয় বাসা ছেড়ে চলে গিয়েছিল, তবে তখনও মাঝে মাঝে মায়ের কাছে আসতো। মা মারা যাওয়ার পরে আর আসেনি সে। নিলয় নিজের মায়ের মারা যাওয়ার পিছনে কবির চৌধুরীকে দায়ী করেন। আশিয়া চুপচাপ হাঁটছিল রাস্তা দিয়ে। অফিসের গাড়িটা আজকে সে আনেনি, একটা রিক্সা নিয়ে নিলয়ের ওখানে যাবে। ওদের ব্যাপারটা এখনো অফিসে জানে না। আরশিয়া এখন সেটা মানুষকে জানাতেও চায় না, পরেই সব নিয়ে ভাবা যাবে। অফিস থেকে একটু দূরে এসে দাঁড়ালো রিক্সার জন্য। এখান থেকে গাড়িগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আরশিয়া নিলয়কে ফোন দিতে গেল। ফোনটা বের করে কল দিতে যাবে, তখনই ওর চোখের কোণে কিছু একটা ধরা পড়ে। একটা মাইক্রো ঠিক ওর সামনে এসে থামলো। মাইক্রোবাসের দরজা খুলে আরশিয়া নিজের কোমরে গোজা পিস্তলটা বের করার সুযোগ পেল না, তার আগে একটা ঠান্ডা কিছুর স্পর্শ পেল ওর কোমরে। কানের কাছে এসে কেউ বলল, কোনো চালাকি নয়, চুপচাপ গাড়িতে উঠুন। আরশিয়া দুহাত দুজন ধরে ফেলেছে, মুখ দিয়ে কিছু বলতে যাবে, তার আগে কেউ একটা রুমাল চেপে ধরল ওর মুখে। ওকে ঠেলে দিল গাড়ির ভিতরে। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। পুরো ঘটনা ঘটতে আধা মিনিটের কম সময় লাগলো। কেউ লক্ষ্যও করলো না আরশিয়া তার সামনে রাখা জুসের গ্লাসের দিকে তাকিয়ে আছে। জুসের গ্লাসের ঠিক পাশে একটা ট্রেতে একটা স্যান্ডউইচ রাখা, সবার শেষে একটা মিনারেল ওয়াটার। আরশিয়া অন্য কিছুতে না হাত দিলেও কেবল পানির বোতলটা হাতে নিল। বোতল খুলে একটু পানি খেলো। ওকে কোথায় আনা হয়েছে সেটা ও বলতে পারবে না, তবে ওকে যে ঘরে রাখা হয়েছে সেটা মোটেও বন্দিশালা মনে হচ্ছে না। সাদা পেন্ট করা চমৎকার দেয়াল, খুব বেশি আসবাবপত্র নেই। একটা সেমি ডাবল খাট রয়েছে, তার পাশে একটা সোফা সেট, সামনে একটা ছোট রিডিং টেবিল, আর টেবিলের ওপাশে একটা চেয়ার। ব্যাস, আর কিচ্ছু নেই। একটা জানলা রয়েছে, তবে সেটাতে ভারী আর দামি পর্দা দেওয়া। ঘরে মৃদু এসি চলছে। আরশিয়া চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। রুমের অবস্থা দেখে আরশিয়ার মনে খানিকটা দ্বিধা জন্ম নিয়েছে। রুম দেখে মনে হচ্ছে ওকে কোনো হোটেল রুমে রাখা হয়েছে, এবং হোটেলটা বেশ দামি হোটেলটা, সেটাও বুঝতে পারছে। এখানে কেন আনা হয়েছে ওকে? পকেটে হাত দিয়ে দেখলো ওর মোবাইল ফোনটা সাথে নেই, তবে পিস্তলটা সাথেই রয়েছে। ওরা এটাকে নেওয়ার চেষ্টা করেনি। আরশিয়ার মনে হলো এখনই সামনের দরজা দিয়ে বের হওয়া চাই, সামনে যাকে পাবে তাকেই গুলি করে দেবে। ওকে জোর করে নিয়ে আসা হয়েছে এখানে। নিজের রক্ষার জন্য এই কাজটা সে করতেই পারে, কিন্তু তারপরে মনে হলো ওরা ওকে অজ্ঞান করেই নিয়ে এসেছে। ওর কাছে যে পিস্তল আছে সেটা ওরা জানে। ওকে তুলে নেওয়ার সময় আরশিয়া সেটা বুঝতে পেরেছিল। পকেট থেকে মোবাইল ফোন নিয়ে গেছে, অথচ পিস্তল নেয়নি। এই কারণটাও কিছুতেই বুঝতে পারছে না। আরশিয়া কি করবে সত্যিই বুঝতে পারলো না। ওকে এখানে কেন আনা হয়েছে সেটাও বুঝতে পারছে না। আরশিয়া কি করবে সত্যিই বুঝতে পারলো না। ওকে এখানে কেন আনা হয়েছে সেটাও বুঝতে পারছে না। পালিয়ে যেতে মন চাইলেও এখানে এভাবে আনার পিছনের কারণটা জানতে ইচ্ছা করছে। এই জন্য ও চুপচাপ বসে আছে। অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। কিছু সময় পরেই দরজাটা খুলে গেল। দরজার দিকে তাকিয়ে আরশিয়া খানিকটা চমকে গেল। স্বয়ং কবির চৌধুরী সামনে দাঁড়িয়ে আছে, শান্ত সৌম্য চোখে তাকিয়ে আছে ওর দিকে। ধীরে ধীরে এগিয়ে এসে সামনে রাখা চেয়ারে বসলো কবির চৌধুরী। তারপর আরশিয়ার দিকে ওর মোবাইল ফোনটা বাড়িয়ে দিল। আরশিয়া ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে, মনে মনে ঠিক করে নিয়েছে কবির চৌধুরী কি বলবে। কবির চৌধুরী মুচকি এসে বলল, আশা করি কষ্ট হয়নি এখানে আসতে। আরশিয়া খানিকটা দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, এখানে আসতে? কবির চৌধুরী আরশিয়ার কথা শুনে হাসলো, তারপর বলল, যাই হোক, এসব কথা বাদ দেই, আসলে কথাই আসি। আমি তোমার কাছ থেকে কিছু সিরিয়াসলি জানতে চাই, আশা করি সত্যি উত্তর দিবে। আরশিয়া দেখলো কবির চৌধুরী ওকে খুব স্বাভাবিকভাবেই তুমি করে বলছে। অবশ্য এটা বলতেই পারে সে তার ছোট ছেলের গার্লফ্রেন্ড। সে এই তথ্য তার কাছে নিশ্চিতভাবেই অজানা নয়। আরশিয়া বলল, আমি আপনার কোনো কথার জবাবই দিব না, আর এখান থেকে বের হয়ে আপনার নামে কেস ফাইল করব। কবির চৌধুরী খুব জোরে হেসে ফেললো, তারপর বলল, তা অভিযোগ কি? আমি তোমাকে কিডন্যাপ করেছি? কবির চৌধুরী আরো কিছু সময় হাসলো, তারপর বলল,
আমাকে তুমি এত কাঁচা লোক মনে করো? যাই হোক, তোমাকে কেবল একটা কথা বলি, যে এখানে আছি তুমি কোনোভাবেই সেটা প্রমাণ করতে পারবে না। আর মানুষ তোমার কথা বিশ্বাস করবে না, এমনকি তোমার সুপ্রিয়ও না। তুমি যেখানে আছো এটা একটা 5 স্টার হোটেল। এখানে তোমার এন্ট্রি করা। তোমার ফেসবুকে যদি দেখা যায়, দেখবে সেখানে তুমি নিজে চেক ইন দিয়েছো, আর তুমি অফিস থেকে বের হয়েছো 2 ঘন্টাও হয়নি। আরশিয়া খানিকটা দমে গেল। সত্যি সে প্রমাণ করতে পারবে না যে কবির চৌধুরী এখানে আছে, আর কবির চৌধুরী যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে কোনোভাবেই তাকে আটকানো যাবে না। কবির চৌধুরী বলল, কাজের কথায় আসি, তুমি কি সত্যি আমার ছেলের ব্যাপারে সিরিয়াস, নাকি তাকে আমার বিরুদ্ধে দাঁড় করানোর জন্যই তুমি ওর সাথে যুক্ত হয়েছো? আরশিয়া এবার একটু সহজ বোধ করলো। নিলয় সত্যিই বলছিল, নিলয়ের ব্যাপারে সে আসলেই চিন্তিত। আরশিয়া বলল, আপনার কি মনে হয়, সিরিয়াস আমি, নাকি তাকে ব্যবহার করছি? কবির চৌধুরী ঠান্ডা চোখে তাকিয়ে রইল আরশিয়ার দিকে। আরশিয়া একইভাবে তাকিয়ে রইল তার দিকে। এই খেলাতে আরশিয়া খানিকটা মজা পেতে শুরু করেছে। আরশিয়া বলল, আমার সাথে নিলয়ের কি সম্পর্ক সেটার সাথে আপনার কিংবা আপনার কেসে কোনো সম্পর্কই নেই। আমি আপনার শেষ দেখে ছাড়বো। কবির চৌধুরী এবার খানিকটা শান্ত হয়ে গেল। তারপর বলল, বয়স কম তোমার, তাই রক্ত গরম। তুমি কিছু জানো না কিভাবে এই সিস্টেম চলে। আমি খুব ভালো করেই জানি। তোমার কি মনে হয় আমি চলে গেলেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে? কোনো দিনও না। একটু পেছনে তাকিয়ে দেখো, টেক ওভার করার আগেই পরিস্থিতি কেমন ছিল। তখন দিনে কটা খুন হতো, কটা রেপ আর কটা চাঁদাবাজি হতো, আর এখন কতগুলো হয়। তো আপনি মাছিয়া হিসেবে হাজির হয়েছেন। তুমি স্বীকার করো কিংবা না করো, হয়েছি। শুনো মেয়ে, আমি কারো সাথে এত কথা বলি না, বলার দরকারও নেই আমার। আমার পথের বাধা আমি খুব সহজেই উপড়ে ফেলতে পারি। তাহলে আমাকে ফেলছেন না কেন? নাকি পারছেন না? কেন পারছেন না শুনি? কবির চৌধুরী কোনো জবাব দিল না। কিছু সময় তাকিয়ে রইল আরশিয়ার দিকে। তারপর উঠে দাঁড়ালো। তুমি যদিও হেল্পফুল না, তবু তোমার সাথে কথা বলে ভালো লাগলো। নিলয়ের সাথে তোমাকে মানাবে ভালো। অ্যান্ড কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। এই বলে কবির চৌধুরী দরজা খুলে বের হয়ে গেল। কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। আরশিয়া ঠিক বুঝতে পারলো না কবির চৌধুরী তাকে কংগ্রাচুলেশন জানালো কেন। মাথা থেকে দূর করে দিল চিন্তাটা। আরশিয়া আরও কিছু সময় অপেক্ষা করলো। তারপর নিজেও দরজা খুলে বের হয়ে এলো। যখন করিডর দিয়ে হল রুমে বের হয়ে এলো, অবাক হয়ে গেল। ওকে ইন্টারকন্টিনেন্টালে আনা হয়েছে, ওর অফিসের ঠিক পাশেই। মেজাজটা খারাপ হয়ে গেল। নিজেকে খানিকটা অসহায় মনে হলো। ক্ষমতাবান মানুষের কাছে নিজের অসহায় হওয়ার ক্ষোভ। আরশিয়া যখন সামনের দিকে পা বাড়াতে যাবে, তখনই পিছন থেকে কেউ ডাকলো, ম্যাম। আরশিয়া পিছন ফিরে দেখলো একজন কোট টাই পরা লোক দাঁড়িয়ে আছে। আরশিয়া কিছু বলল না। লোকটা বলল, আপনার জন্য টেবিল 17-তে একজন অপেক্ষা করছে। আমার জন্য? জি, আসুন। আরশিয়া কি করবে বুঝতে পারলো না। ততক্ষণে সামনের মানুষটা হাঁটতে শুরু করেছে। আরশিয়া তার পিছনে হাঁটতে শুরু করলো। যখন টেবিল নাম্বার 17 নাম্বারের সামনে গিয়ে দাঁড়ালো, দেখতে পেল নিলয় বসে আছে। ওকে দেখে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে এসে বলল, কংগ্রাচুলেশন। মানে? আরে মানে কি করছো? তুমি যে মেসেজ পাঠিয়ে জানালে তোমার প্রমোশন হয়েছে, এখানে আসতে বললে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার হয়ে গেছো। ওয়াও, আমি তো ভাবতেই পারছি না। আরশিয়া তখনই মনে পড়লো কবির চৌধুরীর কথা। সে তাকে কংগ্রাচুলেশন জানিয়েছিল। ম্যাম। পিছনে তাকিয়ে দেখলো আবার সেই কোটটাই পরা লোকটা এসে দাঁড়িয়েছে। ওর দিকে একটা খাম বাড়ি দিয়ে বলল, আপনার রুমে এই খামটা ফেলে এসেছেন আপনি। খামটা হাত বাড়িয়ে নিল আরশিয়া। খুলতে ইচ্ছে হলো না। ও জানে কি আছে এর ভিতরে। নিলয় ওর হাত থেকে খামটা নিয়ে নিল। তারপর সেটা খুলে জোরে জোরে পড়তে শুরু করলো ওর সামনে। আরশিয়া, আপনার জন্য শুভ কামনা রইল। কংগ্রাচুলেশন। আরশিয়ার মাথার ভিতর তখন আগুন ধরে গেছে। আবারও নিজেকে বড় বেশি অসহায় লাগছে ওর। ক্ষমতাবানের কাছে নিজেকে ক্ষুদ্র মনে হচ্ছে খুব। ড্রয়িং রুমে মেয়েটাকে বসে থাকতে দেখে নেহান দাঁড়িয়ে গেল। মেয়েটা চুপচাপ বসে আছে সোফার উপরে। নেহান কিছু সময় ধরে মেয়েটাকে চেনার চেষ্টা করলো, কিন্তু চিনতে পারল না।
আগে নেহানের বড় বোন যখন পড়াশোনা করত তখন তাদের বাসাতে মাঝে মধ্যে তার বান্ধবীরা আসতো, কিন্তু সেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে। অফিসের কেউ সাধারণ এই বাসায় আসে না। তাহলে এই মেয়েকে এই সময় এখানে কেন বসে আছে? নিহান এগিয়ে গেল। মেয়েটা ওকে দেখতেই উঠে দাঁড়ালো, সালাম দিল। চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটা একটু ভয় পেয়েছে, চেহারাতে একটু ভীত ভাব দেখা যাচ্ছে। নিহান এগিয়ে গিয়ে বলল, আপনি কে? এখানে কার সাথে দেখা করতে এসেছেন? আসলে আমি জানি না আমি কার সাথে দেখা করতে এসেছি। আমাকে এখানে আসতে বলা হয়েছে। কে আসতে বলেছে? শিল্পী কবির চৌধুরী নাকি আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারছি না আমার সাথে দেখা করতে চাই। নিহান খানিকটা সময় ভাবলো। ওর বাবা এই মেয়েটার সাথে কেন দেখা করতে চাইছে সেটাই তো বুঝতে পারছে না। ওর এখনই উচিত এখান থেকে চলে যাওয়া। বাবার ব্যাপারে নাক গলানো ওর কাজ নয়। নিহাল চলে যেতে পা বাড়াবে তখনই মেয়েটা বলল, আপনার চেহারাটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা প্রশ্ন করি। করুন। আপনি কি নিলয় নামে কাউকে চেনেন? না মানে নিলয় চেহারার সাথে আপনার চেহারা বেশ মিল আছে। তাহলে মেয়েটা আপুকে চিনে? নিলয়ের বন্ধু নাকি গার্লফ্রেন্ড? নেহান বলল। আমি নিলয়ের বড় ভাই। মেয়েটার চোখে এবার একটা তীব্র বিস্ময় দেখতে পেল নেহান। নিহান বলল, আর কবির চৌধুরী আমার বাবা। মেয়েটা বিস্ময় আরও বেড়ে গেল। দাঁড়ানো অবস্থা থেকে সে এবার বসে পড়ল। নিহানের মনে হলো যে মেয়েটা যেন তথ্যটা ঠিক মতো নিতে পারছে না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। নেহান মেয়েটার চেহারার দিকে তাকালো। নেহান মেয়েটার চোখে এক ধরনের দিশা হারানোর দৃষ্টি দেখতে পেল। মেয়েটা বলল, নিলয় কোনোদিনও আপনার সাথে কথা বলবে না। আসলে সে আমাদের সাথে থাকে না, একা একা থাকে। তুমি কি নিলয়ের পরিচিত? মেয়েটা কোনো কথা না বলে নিহানের দিকে কেবল তাকিয়ে রইল। নিহাল আরও কিছু বলতে যাবে তখনই দেখতে পেল তার বাবা বেরিয়ে এলো রুম থেকে। নিহান আরও কিছু বলার সুযোগ পেল না। মেয়েটার সাথে বাবার কি কথা থাকতে পারে সেটা ভাবতে ভাবতে সে ঘর থেকে বের হয়ে এলো। চিন্তাটা মাথা থেকে দূর করতে পারলো না নেহান। আরশিয়ার পুরো শরীর রাগে জ্বলে পুড়ে যাচ্ছে। একটু আগে সে তার বসের রুম থেকে বের হয়ে এসেছে। বসের কথাগুলো শুনে ওর কান লাল হয়ে গেছে, মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। ওর বস ওর নামে যা যা বলছে তার কোনোটাই সত্য নয়, কিন্তু সে বসের কথার কোনো জবাব দিতে পারেনি, কারণ জবাব দেওয়ার মতন কিছু ছিল না তার কাছে। কবির চৌধুরীর সাথে তার দেখা হয়েছে সপ্তাহখানেকের পার হয়ে গেছে। নতুন পোস্টে সে যোগদান করেছেন। তাকে প্রমোশন দিয়ে ডিবি থেকে কলাবাগান থানা ট্রান্সফার করা হয়েছে। নিলয় সেখানেই থাকে, বলতে গেলে থানার একেবারেই কাছে। সব কিছু যে কবির চৌধুরীর পরিকল্পনা এটা আরশিয়ার বুঝতে মোটেই কষ্ট হয়নি। সব থেকে বড় কথা হচ্ছে ওকে ডিবি থেকে সরিয়ে দিয়েছে। যদিও এই ব্যাপারটা কবির চৌধুরীর সাথে একদমই যায় না। অন্যান্য গডফাদারদের ক্ষেত্রে আরশিয়া যেটা দেখেছে যে তারা কোনো অফিসারকে প্রথমে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে, বেশির ক্ষেত্রে তারা সফলও হয়ে যায়। অল্প কিছু অফিসারকে যখন কিনতে পারে না তখন তাদেরকে দূরে কোথাও বদলি করে দেয়। কিন্তু কবির চৌধুরী সেই সবের ভিতরে নেই। সে যদি কাউকে নিজের জন্য সমস্যা মনে করে প্রথমে তাকে ওয়ার্নিং দেয়, পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তার সাথে লাগতে যাওয়াটা মোটেই ভালো কিছু বয়ে আনবে না। তারপরেও সেই অফিসার সোজা না হলে তাকে গুম করে ফেলা হয়। কবির চৌধুরীর হাত এতটা লম্বা আর তার কাজ এত নিখুঁত যে কেউ কোনো প্রমাণই খুঁজে পায় না। নিকিতাকে প্রথমে ওয়ার্নিং, তারপর ওর উপর হামলাও করা হয়েছিল। হয়তো আরেকবার হামলা করা হতো, কিন্তু নিলয়ের কারণে সেটা করা হয়নি। আজকে আরশিয়া গিয়েছিল তার বসের কাছে। সে আগের কেসটাতে কাজ চালিয়ে যেতে চায়। তখনই তার বস তাকে বেশ কিছু কথা শুনিয়ে দেয়। সেটা আরশিয়ার মোটেও সহ্য হয়নি, কিন্তু সে কিছু বলতেও পারেনি। বস যখন বলল, তোমাকে ওই কেস থেকে সরিয়ে দিয়েছি আমি, আর সেখানে কাজ করার কোনো মানে হয় না। মানে হয় না কেন বলছেন স্যার? আরশিয়ার বস রফিক বলল, তুমি কি মনে করো যে ডিপার্টমেন্ট এসব নিয়ে কথা হয় না? ভেবো না যে তোমার পিছনে শক্ত কেউ আছে বলেই তুমি সব সময় পার পেয়ে যাবে। এটা নিয়েই ইনকোয়ারি হবে। আরশিয়া আগের থেকে বেশি অবাক হয়ে বলল, আমার পিছনে শক্ত কেউ আছে বলতে কি বোঝাতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহ কামন, এত অবুঝ হওয়ার বান করো না। তোমার এখন কোনোভাবে প্রমোশন হওয়ার কথা না, সেটা হতে আরও মাস 6 বাকি ছিল। এত জলদি এত তাড়াহুড়া করে সেটা করা হয়েছে, তাও আবার এক পুষ্টে টপকে। কে এটার পেছনে আছে সেটা আমি বুঝি। শুনো, তোমার আগে অন্তত 11 জন অফিসার ছিল,
প্রমোশনের জন্য। তাদেরকে টপকে তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক না। আশিয়া কিছু বলতে গেল কিন্তু বলতে পারল না। ও যাই বলতে যাক না কেন সেটা মোটেও বিশ্বাসযোগ্য হবে না। রফিক আবার বলল, তারপর কবির চৌধুরী ছোট ছেলের সাথে তোমার গভীর বন্ধুত্বের কথা তো নাই বললাম। আশিয়া আবার চুপ করে রইল। রফিক বলল, তোমাকে আর কবির চৌধুরীর কেসে রাখা যাবে না। আমি বড় আশা করে তোমাকে এটাতে সংযুক্ত করেছিলাম, কিন্তু আমার সেটা ভুল ছিল। যাই হোক, সিস্টেমের সাথে যুক্ত হয়ে গেছো, মানিয়ে চলো। এখন আসো তুমি। রুম থেকে বের হওয়ার সময় আরশিয়ার অনুভব করলো ওর মুখ কান সব লাল হয়ে গেছে লজ্জা আর অপমানে। তার বস পরিষ্কার মনে করছে যে সে কবির চৌধুরীর সাথে যুক্ত হয়েছে, তার ছোট ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, সব কিছু সেই দিকেই ইঙ্গিত করছে, কিন্তু আসল কথা কেউ জানে না। আরশিয়া বললেও কেউ সেটা বিশ্বাস করবে না। আরশিয়া যখন বের হচ্ছিল তখন ওর কাছে মনে হলো সবাই ওর দিকে যেন অন্য চোখে তাকাচ্ছে, ওকেও একজন অসৎ অফিসার হিসেবে দেখছে। আরশিয়ার মাথায় কেবল আগুন জ্বলছিল, অন্য কিছু তার মাথায় কাজ করছে না। মনে হচ্ছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। এখনই ইচ্ছা করছে চাকরি ছেড়ে দিতে, কিন্তু চাকরি ছেড়ে দেওয়া মানেই হচ্ছে কবির চৌধুরীর কাছে একেবারে পরাজয় স্বীকার করে নেওয়া। আরশিয়া মনে মনে ঠিক করে নিল যদি তাকে ডিপার্টমেন্ট থেকে এই কেস থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তবু সে নিজে থেকে এই কাজ করে যাবে। যেভাবেই হোক কবির চৌধুরীকে সে দেখেই নিবে। সবার আগে এখন তাকে নিলয়ের কাছে যেতে হবে, একমাত্র সেই পারবে তাকে সাহায্য করতে। নাবিলা নিলয়ের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে অনেকবার চিন্তা করলো দরজাতে টোকা দিবে কিনা, নাকি এখান থেকে চলেই যাবে। এর আগেও এই বাসায় সে বেশ কয়েকবার এসেছে, শেষবার তো অপমানিত হয়েই চলে গেছে। তখনই ভেবেছিল আর কোনো দিন সে আর এখানে আসবে না, কিন্তু নাবিলার বাবার সাথে কথা বলার পরে সে আবারও আসতে বাধ্য হয়েছে। নাবিলা সব সময় জিততে পছন্দ করে, ছোট থেকে সে সব সময় সব থেকে ভালো জিনিসটাই পেয়ে এসেছে। এর জন্যই যদি মাঝে মধ্যে তাকে কিছু আনফেয়ার কাজ করতে হতো সেটাও সে করতো নির্দ্বিধায়। একবারের ঘটনা তার এখনো মনে আছে, তখন সবেমাত্র কলেজে পড়তো। তার সব থেকে কাছের বন্ধু আইরিন সিনিয়র ক্লাসের একটা ছেলের সাথে গভীর প্রেম শুরু হয়। নাবিলার ব্যাপারটা পছন্দ হলো না, কারণ সিনিয়র সেই ছেলেটা পুরো কলেজের ক্রাশ ছিল, এমন একটা ছেলে তার বয়ফ্রেন্ড হওয়ার কথা। তারপরে নাবিলা সেই আনফেয়ার কাজটা করলো। ভালো বন্ধু হওয়ার কারণে আইরিন এবং আইরিনের ফ্যামিলি সম্পর্কে সে বেশ কিছু কথা জানতো, সেটাই সে ছেলেকে জানিয়ে দিল। ব্যাস, ব্রেকআপ। পরে বেশ কিছুদিন সেই ছেলের সাথে নাবিলার প্রেম চলেছিল। তারপর ভার্সিটিতে থাকতেও নাবিলা এমন কাজ করেছিল কয়েকবার। রায়হানদের সাথেও জড়িয়ে পুরো জীবনটাই লস করলো নাবিলা। বেশ কয়েকবার সে নিজের বয়ফ্রেন্ড বদলেছিল কেবল আরও একটু ভালো কিছুর জন্য, বেস্ট কিছুর জন্য। মিন্টু রায়হানকে নিলয়ের বিষয়ে আপডেট দিতে বলেছিল, আর রায়হান নাবিলাকে নিলয়ের ব্যাপারে বলাতেই নাবিলা সব প্ল্যান করে। হয়তো নাবিলা সব থেকে ভালো জিনিসটা পেয়ে পেয়ে খানিকটা ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ব্রেকআপের পর নিলয় যখন ওকে সহজে ছেড়ে চলে গেল তখন নাবিলা সেটা সহ্য হয়নি। এর আগে যতবার সে ব্রেকআপ করেছে ততবারই সেই বয়ফ্রেন্ডগুলো তার আগে পিছে কুকুরের মতন ঘুরে বেরিয়েছে, তাকে ফিরে পাওয়ার জন্য হাত জোর করেছে, কিন্তু নিলয় সে সবের কিছুই করেনি। হয়তো এই জন্য নাবিলা সেটা সহ্য হয়নি। তারপর যখন নিলয়ের সাথে নতুন কাউকে দেখেছে তখন সেই ব্যাপারটা আরও অসহ্যের কারণ হয়ে উঠেছে। ওর যে কোনোভাবেই আবার নিলয়কেই চাই ওর জীবনে। তারপর যখন সে নিলয়ের আসল পরিচয়টা জানতে পারলো তখন সে আরেকটু মরিয়া হয়ে উঠল। নিলয়কে তার এখন চাই, যে কোনোভাবেই হোক। তার উপর সে কবির চৌধুরীর আশ্বাস পেয়েছে, এর থেকে বড় সুযোগ আর কিছুই হতে পারে না। কবির চৌধুরী সেদিন ডেকে নাবিলাকে বলেছিল, যদি সম্ভব হয় নিলয়কে নিজের করে নিতে পারো। আমি একদিকে চাই না আমার সাথে পুলিশের কোনো ঝামেলা হোক। ব্যাস, তারপর থেকে নাবিলা নিলয়কে খুঁজছে। দরজায় কড়া নাড়তে যাবে তার আগেই দরজা খুলে গেল। নাবিলা অবাক হয়ে লক্ষ্য করলো দরজার ওপাশে সেদিনের সেই মেয়েটা মানে আরশিয়া দাঁড়িয়ে আছে। নাবিলার মেজাজটা আবারও একটু খারাপ হতে শুরু করলো, কিন্তু সেটা সামলে নিল সাথে সাথে। মনে মনে কবির চৌধুরীর কথাগুলো মনে করে নিল। রাগ করলে চলবে না, সামনের এই মেয়ে যে কোনোভাবে নিলয়ের জীবন থেকে সরিয়ে দিতে হবে। আরশিয়া বলল, কি চাই? আমি নীলের সাথে দেখা করতে এসেছি। নাবিলা একবার মনে হলো যে আরশিয়া সম্ভবত ওকে ঘরের ভিতরে ঢুকতে দিবে না, কিন্তু সেটা করলো না। দরজা ছেড়ে সরে দাঁড়ালো আরশিয়া। নাবিলা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল, ভিতরের ঘরে চলে গেল আরশিয়া। নাবিলা সোফার উপর বসতে বসতে ঠিক করে নিল আসলে কি বলবে নিলয়কে। সম্পর্কের দিনগুলোতে নিলয়ের দিকে তাকিয়ে সে ভালো করে বুঝতে পারতো যে ছেলেটা ওকে দারুণ পছন্দ করে। ঠিকঠাক মতন বুঝিয়ে বলতে হবে, নয়তো মনে শান্তি পাবে না ও।
ও চোখের সামনে নিলয় অন্য কাউকে নিয়ে ঘুরবে সেটা ওর সহ্য হবে না। মিন্টুর দিকে তাকিয়ে কবির চৌধুরী বুঝতে পারলো আবারও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে। মিন্টুর মুখটা সেই রকমের মনে হচ্ছে। কি হয়েছে মিন্টু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? স্যার, একটা সুখসংবাদ আছে। সুসংবাদ? তা এমন চেহারা নিয়ে বলছো কেন? মিন্টু একটু ঢোক গিলল, তারপর বলল, স্যার, আজকে বিকালে ছোট স্যার বাসায় ফিরে এসেছে। কবির চৌধুরী এবার একটু চমকে গেল, এটা সে কোনোভাবেই আশা করেনি। এটা তো সুসংবাদ, এর জন্য মুখ এমন করে রেখেছো কেন? মানে ছোট স্যারের সাথে ওই লেডি পুলিশও বাসায় ভেতরে ঢুকেছে। কবির চৌধুরী এবার খানিকটা চিন্তিত চোখে তাকালো মিন্টুর দিকে। তার বাসা অনেকটাই দুর্গের মতন, তার সব কাজকর্ম মূলত এই বাসা থেকেই পরিচালিত হয়। বাসার নিচতলায় বিশাল বড় গুদাম রয়েছে, যদিও সেটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। সব থেকে বড় কথা, আজ পর্যন্ত তার বাড়ির ভিতরে কোনো পুলিশ ঢুকতে পারেনি, ঢুকতে দেওয়া হয়নি। আর এই মেয়ে কত সহজেই না ঢুকে পড়েছে। মেয়েটাকে যেভাবে শায়েস্তা করবেন ভেবেছিল সেভাবে করতে পারছে না দেখে খানিকটা অস্বস্তি লাগা শুরু করলো কবির চৌধুরীর। মেয়েটা আসলে কি চাইছে বুঝতে পারছে না, কোনোভাবেই তার পিছু ছাড়বে না এই মেয়ে। কবির চৌধুরী আবার চিন্তায় পড়ে গেল, আবার পরিকল্পনা বদলাতে হবে, নতুন করে ভাবতে হবে। তবে নিলয় যে বাসায় ফিরে এসে এতদিন পর সেটা জেনে খুশি লাগছে তার। নিলয়ের খানিকটা অস্বস্তি লাগছে। ওদের বাসার পুরো বাড়িটা মানুষে ভর্তি হয়ে গেছে। শহরের সব থেকে গণ্যমান্য ব্যক্তিরা এসে হাজির হয়েছে এখানে। আজকে ওদের বাসায় একটা পার্টির আয়োজন করা হয়েছে নিলয়ের ফিরে আসার উপলক্ষে। নিলয়ের এইসব ব্যাপার মোটেও ভালো লাগে না। ছোটবেলা থেকেই ও সবসময় মানুষের চোখের আড়ালে থাকতে পছন্দ করে। মানুষজনের সামনে যেতে তার ভালো লাগতো না মোটেই, কিন্তু আজকে সে একেবারে প্রাণ কেন্দ্র। সবাই তার সাথে যেন কথা বলতে চাইছে। নিজের বাড়িটা ওর কাছে কেমন যেন অচেনা লাগছে। সেই কবে এই বাসায় ছেড়ে চলে গিয়েছিল। মা বেঁচে থাকতে মাঝে মাঝে তবুও আসতো এই বাসাতে, কিন্তু তারপর আর আসা হয়নি। আজকে কতদিন পর সে এখানে এসেছে। নিলয়ের চোখটা আরশিয়াকে খোঁজ করতে লাগলো। মেয়েটার মাথার ভিতরে আসলে কি চলছে সেটা নিলয় জানে না। গতদিন আরশিয়া নিলয়কে অনুরোধ করে নিজের বাসায় ফেরত আসতে। কেন আসতে বললো সেটা নিলয় কেন জানতে চায়নি। আগের দিন আরশিয়ার মেজাজ খুব খারাপ ছিল, তার বস নাকি তাকে যাচ্ছে তাই বলেছে। এটার পিছনে একটা কারণ যে ও নিজে সেটা নিলয়কে নিজেই জানিয়েছে। এই ভয়টা নিলয়ের মনে সবসময় ছিল। আরশিয়াকে কেবল ওর সাথে থাকার জন্য অনেক কিছু শুনতে হবে, হয়েছেও তাই। নিলয়ের মনে একটা অপরাধ বোধ নিজে থেকেই সৃষ্টি হয়েছে। তাই আরশিয়া নিজে থেকে নিলয়কে বাসায় ফিরে আসতে বলাতে নিলয় আর কিছু জানতে চাইল না। একটা কারণ অবশ্যই নিলয়ের কাছে বেশ পরিষ্কারই হয়েছে। নিলয় এই বাসায় ফিরে আসার ফলে আরশিয়া এই বাসার ভিতর প্রবেশ করতে পারছে নিশ্চিন্তে, কোনো ঝামেলা ছাড়াই। আরশিয়াই প্রথম পুলিশ অফিসার যে কিনা কোনো আমন্ত্রণ ছাড়া এই বাড়িতে প্রবেশ করতে পারছে। যদিও বড় কিছু অফিসার তাদের বাসাতে আসে, তবে তারা আসে রাতের আধারে, কেউ তাদের দেখতে পায় না। তারা আসে ওর বাবার আমন্ত্রণে, কাজের কারণে, পুলিশ বেশি নয়। কিন্তু আরশিয়া এসবের ধারে না। নিলয় ফিরে আসার দ্বিতীয় দিনে আরশিয়া একেবারে পুলিশের গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাড়ির সিকিউরিটি গার্ড কেবল অবাক চোখে তাকিয়েছিল যখন নিলয় নিজে গাড়িটার ভিতরে ঢুকতে বলল। পুলিশটার গাড়িটা রাখা হয়েছিল একেবারে বাড়ির সামনে, যেমন কবির চৌধুরীর ঘর থেকেই সেটা দেখা যায় পরিষ্কার। তাছাড়া যেই বাড়ির সামনে আসছে সেই আরিশার গাড়িটা দেখতে পাচ্ছিল কবির। সবাই কেবল অবাক হয়ে তাকিয়েছিল গাড়িটার দিকে। এই বাড়িতে পুলিশের গাড়ি, কিন্তু কেউ কিছু বলতে সাহস পাচ্ছিল না। নিলয়ের পুরনো দিনের একটা ঘটনা মনে পড়ে গেল। তখন নিলয় এসএসসি পরীক্ষা দিয়েছিল, কলেজে উঠবে। সেই সময় সে তার বাবার কাজের সম্পর্কে একটা ধারণা পেতে শুরু করে। তার বাবা আসলে স্বাভাবিক কোনো কাজ করে না, আর যে কাজটা যে করে সেটা মোটেও ভালো নয়। কলেজে ওঠার পর রাতির নামের একটা ছেলে ওকে অকারণেই গালিগালাজ শুরু করে, ওর সাথে চরম খারাপ ব্যবহার করতে থাকে। নিলয় ব্যাপারটাতে এতটা অবাক হয়ে যায় যে কোনো কথাই বলতে পারে না। এমন কি ছেলেটা এমন কেন শুরু করেছে সেটাও জানে না। পরে একদিন জানতে পারে রাতিনের বাবা মারা গিয়েছে। তার বাবা মারা যাওয়ার কারণ হচ্ছে কবির চৌধুরী। যদিও প্রমাণ করা যায়নি, তবু এটা সবাই জানে যে রাতিনের বাবা মারা যাওয়ার পিছনে কেবলমাত্র কবির চৌধুরীর হাত আছে। তাই রাতিন নিলয়কে দেখলেই গালাগালি দিত। তারপর থেকে নিলয় বুঝতে শুরু করে ওর সাথে মানুষের সম্পর্কগুলো ঠিক স্বাভাবিক না। ও আগে যাদেরকে বন্ধু মনে করতো তারা ওর সাথে মিশে ঠিকই, কিন্তু একটা অদৃশ্য দেয়াল ঠিকই আছে ওদের মধ্যে। কবির চৌধুরীর সাথে এটা নিয়ে নিলয় তখন বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু কবির চৌধুরী প্রতিবারে সেই কথাগুলো উড়িয়ে দিয়েছে, গায়েই মাখিনি। নিলয়ের মনে ক্ষোভ তখন দিন দিন বাড়তে শুরু করে। কলেজ থাকতেও সেও জড়িয়ে পড়ে নিজস্ব গ্যাং নিয়ে, যেটা ছিল কবির চৌধুরীকে নিচে নামানোর। ইউনিভার্সিটিতে ওঠার আগে সে একেবারে তীব্র হয়ে ওঠে। ওদের
ক্লাসে অরিন নামের একটা মেয়েকে সে পছন্দ করত। মেয়েটা শান্ত স্বভাবের ছিল। নিলয় একদিন অরিনকে মনের কথা বলে দেয়। অরিন কিছু সময় চুপ থেকে ওর প্রস্তাবে মানা করে দেয়। মানা করার কারণটাই বলে দিয়েছিল পরিষ্কারভাবে। সেই কারণটা হলো তার বাবা। নিলয় জানে আরশিয়া এইভাবে ওদের বাসায় আসাটা কবির চৌধুরী কিছুতেই পছন্দ করছে না, কিন্তু সে কিছু বলবেও না নিলয়কে, কিংবা আরশিয়াকেও বাসাতে আসতে মানা করবে না। নিলয়কে কবির আবারও হারাতে চাইবে না। সে কোনোভাবেই চাইবে না যে নিলয় আবার চলে যাক বাসা ছেড়ে। নিলয় এর একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। এদিক ওদিক খুঁজতে শুরু করলো আরশিয়াকে। আরশিয়া সন্ধ্যাবেলাতেই চলে এসেছে। পার্টি শুরুর আগেই ওর কিছু সময় ছাদে বসে গল্প করেছিল। তারপর ওর বাবার একজন কর্মী এসে নিলয়কে নিচে যেতে বলল। পার্টি শুরু হয়েছে। কবির চৌধুরী ওকে ডাকছে। আরশিয়া বলল, তুমি নিচে যাও। আর তুমি? আমাকে দেখলে তোমার বাবা হয়তো খুশি হবে না। না হোক, তবুও চলো। তুমি যাও, আমি আসছি একটু পরে।